একবার। ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা আমি এই যে রমজান মাস গেল তখন আমি যশোরে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য। আমি যেখানে মানে শিক্ষকতা করি, আমাদের ব্রাঞ্চ আছে যশোরে। তো যশোরে আমার 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 বাবা একটা ঠিকানা দেন আমাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে বের করার জন্য। জি। তো আমি যশোর শহরে আমি মোটামুটি নতুনই বলা যায়, আমি খুব মানে আগে ওইভাবে যাই নাই। আমি একটা রিক্সা চিন্তা করছিলাম, একটা প্রবীণ রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করি বা একটা লোকেশন দিয়ে ওইভাবে আমাকে হয়তো বা নিয়ে যেতে পারবেন। তো আমি বেশ একটু বয়স্ক একজন রিক্সাওয়ালাকে ঠিক করলাম, ওনাকে বললাম, উনি বললো হ্যাঁ নিয়ে যেতে পারবো। তো আমি রিক্সা ওঠার পরে যখন রিক্সা চলছিল তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে এত বয়স হয়ে গেছে রিক্সা চালান, তো আপনার কি পরিবারে কেউ আছে? বললো হ্যাঁ আমার পরিবারে সবাই আছে, আমি রিক্সা চালাই একটা অন্য কারণে। তো আমি তাকে বললাম যে কারণটা কি আমাকে বলতে পারবেন? বললো হ্যাঁ এটা বলা যাবে। তো তখন উনি আমাকে ওনার ওই ঘটনাটা শেয়ার করলেন আর কি, যেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো উনি আমাকে যে ঘটনাটা যেভাবে বলেন, সেটা ঘটনাটা ছিল স্বাধীনতার আগে, আমাদের দেশ মানে বাংলাদেশ স্বাধীনতার আগে। তো উনি খুবই একটা মানে খারাপ একটা প্রফেশনের সাথে জড়িত ছিলেন উনি, এবং ওনার একজন ওস্তাদ ছিলেন। ওনারা দুইজন কাফন চুরির সাথে জড়িত ছিলেন। ওনারা বেসিক্যালি ওনারা কাফন চোর ছিলেন প্রথম দিকে। আচ্ছা। ওনারা ওই লাশ যখন কবর হয়ে যেত, ওনারা মানে সদ্য কবর হওয়া লাশগুলো থেকে ওনারা রাতের বেলা গিয়ে ওই কাফন নিয়ে আসতেন এবং ওই কাফনগুলো ওনারা পরে বাজারে বিক্রি করতেন। এটা ছিল ওনাদের আসলে প্রথম দিকের কাজ, মানে একদম প্রথম দিকে ওনারা এই কাজগুলো করতেন। এরপরে যেটা হলো সেটা হলো যে আমরা জানি ভারতের বিশেষ করে মাদ্রাজে অনেক মেডিকেল কলেজগুলো রয়েছে, যা বাংলাদেশের অনেকেই সেখানে যান চিকিৎসা করাতে। এটা অনেক আগে থেকে ছিল। তো আমরা জানি যে মেডিকেলে যারা পড়েন তাদের গবেষণার জন্য মানে মানুষের কঙ্কাল প্রয়োজন হয়। তখন ওনাদের কাছে কিছু কয়েকজন লোক আসে, তাদেরকে খুঁজে বের করে। কিভাবে যেন খুঁজে বের করার পরে তাকে বলে যে তোমরা এই কাফন চুরি করে আর কয় টাকাই পাও, আমি তুমি আমাদেরকে এক কঙ্কাল সাপ্লাই দিবা, বিনিময়ে আমরা অনেক টাকা দিব। আচ্ছা। তো ওনারা তখন চিন্তা করে আসলেই তো কাফন চুরি করে আর ক টাকাই পাওয়া যায়, তো আমরা এখন থেকে কঙ্কাল সাপ্লাই দিব। কিন্তু কঙ্কাল কিভাবে সাপ্লাই দিব? তারা কঙ্কাল এটা তখন তারা বললেন যে যে লাশগুলো সাধারণত 6 মাস হয়ে যাবে, 6 মাস বা 7 মাস এরকম হয়ে যাবে, তখন তোমরা ওই লাশগুলো তার কঙ্কাল হয়ে যায়, তখন এই কঙ্কালগুলো আমাদেরকে তোমরা এনে দিবা, যেভাবে পারো এনে দিবা, আমরা প্রতি কঙ্কাল হিসাব করে তোমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেব। এবং সত্যি ওনারা ওই কাজ শুরু করেন। শুরু করার পর ভালো টাকা পয়সা ইনকাম করতে থাকেন। তখন এভাবে করতে করতে হঠাৎ কোত্থেকে একজন তান্ত্রিক তাদেরকে খুঁজে বের করেন। তখন তারা বলে, উনি তান্ত্রিক আবার তাদেরকে বলে যে এত কষ্ট করে লাশ চুরি করার দরকার কি, এত বড় কঙ্কাল টানাটানি করাও তো কত ঝামেলা, আমি যদি এর থেকেও ছোট কোনো কাজ দেই, তোমাদের আরো অনেক টাকা দিই, তাহলে রাজি হবে? বলে কি কাজ? তখন বললো আমি ঠিক যেই কবরগুলো বলবো তোমরা ঠিক আমি যেই দিন বলবো, যে সময় বলবো, ওই সময়ে গিয়ে ওই কবর খুঁড়ে শুধুমাত্র লাশের মাথাটা নিয়ে আসবা এবং আমি তোমাদেরকে অনেক টাকা দিব তার বিনিময়ে। তারা চিন্তা করলেন আসলেই তো মাথাটা তো নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া যায়, সহজে ক্যারি করা যায়, তো এই কাজটা অনেক সহজ এবং টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, সুতরাং আমরা ওটা করব না এটা করব। তখন তারা কি করে, এই তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিকের কাজ তারা নেয়। এবং তান্ত্রিকের এই কাজটা করাটা অত সহজ ছিল না, কারণ তখন ওনারা যে কাজটা করতেন সেটা হলো, তান্ত্রিক আগে তারা যেটা করতেন যে কোনো কবর থেকে লাশ চুরি করে নিয়ে আসতেন, আর এখন যেটা হয় ওই তান্ত্রিক নির্দিষ্ট কিছু কবর বলে দেয়, তাদেরকে সেই অঞ্চলে গিয়ে ওইটা নিয়ে আসতে হয়। এটা বেশ কঠিন কাজ। তখন তারা যে কাজটা করতো, ওই অঞ্চলে গিয়ে, আমরা গ্রাম দেশে যেটা বলি মানে ডেইলি লেবার, যেটাকে গ্রামে কামলা বলে আর কি, ওনারা কামলা সেজে ওই এলাকায় যেতেন, ওই এলাকায় কাজ করতেন এবং ওই ঠিক নির্দিষ্ট দিনে ওনারা ওই লাশ খুঁড়ে, মানে ওই কবরটা খুঁড়ে ওই লাশের মাথাটা নিয়ে আসতেন, এবং এটা কেউ টের পেত না। ওনারা যখন লাশটা নিয়ে আসতেন তখন আবার ওই কবরটা ঢেকে কারো বোঝার কোনো উপায় ছিল না যে এখান থেকে এটা কেউ নিয়ে গেছে।
তো এইটা নেওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাশগুলো যখন নিতেন, মাথা নিতেন, তখন কোনো ভয়ের ঘটনা ঘটতো না? তখন বলছে হ্যাঁ, তখন অনেক ভয়ের ঘটনা ঘটতো। দেখা যাচ্ছে তারা যখন লাশ ওই মাথা আনতে গেছে, তখন তারা দেখছে আশেপাশে বাঘ, সিংহ, বড় ধরনের অজগর তাদের দিকে আসছে, এবং ওই তান্ত্রিক বলে দিয়েছে তোমরা কিন্তু এগুলো দেখবা, তোমরা দেখবা যে তোমাদের পরিচিত লোকজন এসে তোমাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু তাদের ডাকে কোনো উত্তর নিবা না। তো এইভাবে এই ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে দেখতে আসলে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। তারা আসলে এখন এমন একটা অবস্থা, তারা কোনো কিছু দেখেই ভয় পেত না। তো এই ধরনের কাজ যখন তারা করতে থাকে, তখন হঠাৎ একদিন কয়েকজন হুজুর টাইপের লোক এসে তাদেরকে খুঁজে বের করে, বলে যে ভাই আমাদের পীর সাহেব আপনাদেরকে ডেকেছে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন বললেন যে আপনাদের পীর সাহেব কি আমাদেরকে চেনে? বলে হ্যাঁ চেনে, আপনাদের সাথে কি জন্য একটা বিষয় জরুরি কথা বলবে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন ওরা যান। তখন পীর সাহেব যখন যান, তখন দেখেন যে খুব সুন্দর নুরানি চেহারার একজন ব্যক্তি। ওনাদেরকে দেখেই পীর সাহেব প্রথমে সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমরা যে কাজটা করো, কাজটা কিন্তু ভালো না, তোমরা এই কাজটা ছেড়ে দাও। তখন ওনারা একটু মানে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যায় হঠাৎ করে, যে উনি এটা কিভাবে জানলেন যে আমরা এটা করি। তখন বললেন যে তোমরা তো এই যে লাশের মাথা নাও, লাশ মানে তারপর কঙ্কাল চুরি করো, বাবা আমি তোমাদেরকে অনেক টাকা দিই, একটা লাশের মাথা নিয়ে বা একটা কঙ্কাল চুরি করে যে টাকা পাও, আমি তার থেকে কয়েক গুণ বেশি তোমাদেরকে টাকা দিয়ে দিলাম, কিন্তু তোমরা বাবা খবরদার আমার লাশটা মানে চুরি করা বা আমার মাথাটা নিতে এসো না আমি মারা যাওয়ার পরে। তখন ওরা বলেন হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা এই কাজটা করবো না আপনার সাথে। তখন ওই পীর সাহেব ওনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেন। তখন ওটা নিয়ে চলে আসে। এই ঘটনার প্রায় 1 বছর পর হঠাৎ ওই তান্ত্রিক তাদেরকে বলে যে তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে, এবং অমুক পীর সাহেব আজ থেকে বেশ কিছুদিন আগে মারা গেছে, 1 বছর হলো মারা গেছে, ওনার লাশটা অবশ্যই কঙ্কাল হয়ে যাবে এতদিনে। তো তুমি ওই লাশটার মাথা নিয়ে আসবা কোন একটা পূর্ণিমার দিনে, এবং ওই এলাকায় যাও, ওখানে কামলা হয়ে থাকো কিছুদিন, এবং সুযোগ বুঝে ওটা নিয়ে আসবা। তখন ওনারা সেখানে যান, ওভাবে কামলা হয়ে কিছুদিন কাজ করেন, এবং ওই পীর সাহেবের একটা ওসিয়ত ছিল যে উনি মারা যাওয়ার পরে একটা মানে জঙ্গল টাইপের একটা এলাকা দেখিয়ে গিয়েছিলেন, যে তার কবরটা যেন ওখানে দেওয়া হয়, এবং তার কবরটা হবে সম্পূর্ণ মাটির কবর, চারদিকে কোনো কিছু ঘেরা থাকবে না, এবং কবরটা যেন একসময় মানে মিশে যায়, মানে তার কবরের জন্য কোনো অস্তিত্ব না থাকে, যাতে করে কোনো মানুষজন সেটাকে মাজার বানিয়ে কোনো কাজ করতে না পারে, এরকম তার একটা ওসিয়ত ছিল। তো ওনারা দিনের বেলা গিয়ে কবরটা ফাইন্ড আউট করে এসেছিলেন যে কোথায় এই কবরটা, ওনারা একটা চিহ্ন দিয়ে এসেছিলেন। ওনারা ওই পূর্ণিমার রাতে ওই কবরের কাছে যান তার লাশের মাথাটা নিয়ে আসার জন্য। যখন যাবেন তখন মানে আমার কাছে যিনি ঘটনাটা বলেছেন, উনি ওনার ওস্তাদের সাথে উনি কাজগুলো করতেন আর কি। তখন তার ওস্তাদকে বারবার বলছেন যে ওস্তাদ কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না, উনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন, তারপর আমাদের যাওয়াটা উচিত হবে না। তখন ওস্তাদ বলছিলেন যে কেন যে যাচ্ছি আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে কিসের জন্য আমার একটা আকর্ষণে সেখানে একটা টান অনুভব করছে, কি জন্য যে যাচ্ছি আমি নিজেও জানি না। তবে আমি তওবা করছি যে আজকের এই ঘটনাটা আমি ঘটানোর পরে আমি আর যাব না, আর কখনো আমি এই ধরনের কোনো প্রফেশনে থাকবো না, আমি ভালো হয়ে যাব। উনি নিজে থেকেই বলছেন। তখন এটা যখন বুঝতেই পারছেন, তাহলে কেন যাচ্ছেন? বলে কেন যাচ্ছি আমি নিজেও জানি না। যাক, সেখানে গেলেন। যাওয়ার পর তারা যেখানে কবরটা চিহ্নিত করে রেখে এসেছিলেন, সেই কবর ওখানে যাওয়ার পর তখন ওই শিষ্য যিনি আমার কাছে ঘটনা বলেছেন, তো উনি বললেন যে ওস্তাদ আপনি কবর খোঁড়েন, আমি কবর খুঁড়বো না, এই কাজ আমি করতে পারবো না, আপনি নিজ দায়িত্বে এই কাজটা করুন। তখন বলে ঠিক আছে, তোকে খুঁড়তে হবে না, আমি নিজে এই কাজটা করব। তখন উনি কবরের যখন উপরে মাটি সরাচ্ছিলেন, তখন হঠাৎ করে বললেন, এই দেখ 1 বছর হয়ে গেছে, কবরের বাঁশ তো মনে হচ্ছে আজকের, একদম কাঁচা বাঁশ, মানে কোনো চেঞ্জ মনে হচ্ছে আজকে মানে বাঁশটা রাখা হয়েছে, এরকম অবস্থা। তখন উনি মাটি সরালেন। মাটি সরানোর পর কয়েকটা বাঁশ সরানোর পরে ওনারা মানে রীতিমতো মানে আতঙ্কিত হলেন, দেখলেন যে কি ব্যাপার, আমরা তো জানি এটা পীর সাহেবের কবর, এখানে একজনের কবর, কিন্তু ওখানে দেখছেন যে কবরের ভিতরে মানে 2টো লাশ, মানে আমার কাছে খুব অবাক লাগছে, এরকম কোন ঘটনা আসলে কাফন পরানো 2টো লাশ, এবং শিওর যে কথা বলছেন, হ্যাঁ বলে যে ওনারা দেখেছেন, দুইজনই দেখেছেন যে 2টো লাশ ওখানে শোয়ানো, এবং ওই 2টো লাশের যে কাফনে মানে একটা মানে একদম সাদা, মানে কোনো চিহ্ন নাই যে এটা পুরান হয়ে গেছে 1 বছর আগে, একদম ধবধবে একদম নতুন। তখন এটা দেখে ওনারা অবাক হলেন। তখন বললেন যে ওস্তাদ পীর সাহেব তো মনে হয় এই কারণে লাশ পথে নাই, তো আপনি চলে আসেন, আপনি এটা করেন না। ও বারবার রিকোয়েস্ট করছে ওখান থেকে, বলে না এসেছি যখন কাজ আমি করেই যাব।
তখন উনি কবরের ভিতরে নামলেন, নামার পর উনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আসলে মাথা তো নিব পীর সাহেবের, কিন্তু মুখ তো দুজনেরই ঢাকা কাফনে, এখন কোনটা কার এটা তো আমাকে দেখতে হবে। তখন উনি প্রথম ওনার কাছাকাছি যে লাশটা ছিল সেটার মুখ যখন খুললেন, তখন উনি এবং তার ওনার যে শিষ্য উপরে ছিল দুজনই খুবই মানে একটা আঘাত পেল। খুলে দেখে যে যিনি নেমেছেন কবরের মধ্যে ওই লাশটা ওনারই। উনি দেখে খুবই ভয় পেলেন, কি ব্যাপার, আমার লাশ এখানে শোয়ানো, আমি তো জীবিত আছি। তখন বারবার ওনার শিষ্য বলছে ওস্তাদ চলে আসেন চলে আসেন, কিন্তু উনি বলেন না আমি কাজ করবই। তখন যেহেতু দ্বিতীয় ওই পাশের লাশটা এটা অবশ্যই পীর সাহেবেরই লাশ হবে, উনি তখন ওই কবরের ওই কাফন মুখটা একটু সরালেন, দেখে আসলে ওটা পীর সাহেবের লাশ এবং সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়ে গেছে 1 বছর হয়ে গেলেও। তখন উনি ওনার সাথে যে একটা ধারালো একটা অস্ত্র ছিল ছোট চাকু জাতীয়, উনি চিন্তা করেন মাথাটা এখন উনি কেটে নিয়ে যাবেন। তখন উনি যেই মানে কাজ শুরু করবেন, হঠাৎ ওই পীর সাহেব ওনার হাতটা খপ করে চেপে ধরেছে, চেপে ধরে চোখটা খুলে বলেছে যে কি রে, তোদেরকে না নিষেধ করেছিলাম আমার এখানে আসতে, আবার কেন এলি? এবং উপরে যে শিষ্যটা ছিল সে কিন্তু দেখেছে, পুরো ঘটনা দেখেছে। ও যখন এই ঘটনাটা দেখেছে তখন সেও এক চিৎকার দিয়ে ঘুরে একটা দৌড় দিয়েছে, এবং যখনই ওই পীর সাহেব ওনার হাতটা চেপে ধরেছে তখন উনিও একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার শিষ্য দৌড়াচ্ছিলেন উনি পেছন দিকে একবার তাকিয়েছেন যে আসলে কি হচ্ছে। তখন ওনার শিষ্য দেখলেন বড় আকৃতি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা কিছু লোক ওই কবরটা আবার সুন্দর করে ঢেকে দিচ্ছে। অদ্ভুত, মানে কবরটা আবার কবর দিয়ে দিচ্ছে। তো উনি ওখান থেকে চলে আসেন, চলে আসার পরে উনি তো কাজটা করতে পারলেন না, উনি নিজের গ্রামে ফিরে আসেন। বেশ কিছুদিন হয়ে যায়। এখন ওই যে ওনার যে ওস্তাদ, তার যে স্ত্রী সন্তান সন্ততি আছে, তখন ওনার স্ত্রী এসে ওকে বলছে এই কি ব্যাপার, তোমরা একসাথে কাজে গেলে, আমার স্বামী কোথায়? তখন বলছে হ্যাঁ আছে, আসবে, এই নিয়ে বিনিয়ে কথা বলছে। কিন্তু এটা দেখে ওনার স্ত্রীর সন্দেহ হয়। তখন বলে যে তোমরা রাত বিয়েতে কি কাজ করো, নিশ্চয়ই তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস, এরকম কথা বলতে থাকে। বলে না আমি মারি নাই, উনি আসবে, এরকম মানে কথা বলে এড়াইয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বলে যে সত্যি করে বল, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। তখন উনি ভয়ে সব সত্য কথা বলে দেয়। কিন্তু আসলে এই ধরনের কোনো কথা মানুষের বিশ্বাস করার কথা নয়। তখন ওনার স্ত্রী বিশ্বাস করে না, তখন বলে যে আমি অবশ্যই পুলিশের কাছে যাব, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তখন ওই লোকটি আরো কয়েকজন লোকের কাছে বলে যে আসলে এই ঘটনা ঘটেছে। তখন ওনারা ওই পীর সাহেবের কবরের কাছে যান, কিন্তু পীর সাহেবের মুরিদরা কিছুতেই ওই কবরটা খুঁড়তে দেবে না। বলে না আমরা পীর সাহেবের কবর খুঁড়তে দিব না। তো অনেক রিকোয়েস্ট করার পরে দেখেন মানে সব ঘটনা বলার পরে তখন বলেছে ঠিক আছে তাহলে খোলেন। এবং রাসেল ভাই খোলার পরে দেখা যায় সত্যি ওই যে চোর যিনি নেমেছিলেন ভিতরে উনি ওখানে মরে পড়ে আছেন, এবং ওনার হাতটা খুব শক্ত করে ওই পীর সাহেব চেপে ধরে রেখেছেন। পীর সাহেবও উনি শোয়া শায়িত, কিন্তু ওর ভিতরে কিন্তু দুটো লাশ নাই। ওই যে কাফন পরা যে 2 ধরনের লাশ ছিল সেটা না, ওই একটা পীর সাহেবের লাশ আর একটা উনি যেই অবস্থায় নেমেছিলেন সেই অবস্থায় মরে পড়ে আছেন, এবং তার লাশটাও পচে নাই। 10-12 দিন হয়ে গেছে ঘটনা ঘটার পরে, কিন্তু তার লাশটা সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছিলেন পীর সাহেবের হাত থেকে ওনার হাতটা ছোটানোর জন্য, যে ছুটিয়ে লাশটা ওখান থেকে তুলে ফেলবেন, পারেননি। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুতেই এই হাতটা ছোটাতে পারেন নাই ওনারা। অবশেষে ওই কবরের মধ্যেই আবার মানে ওই লাশটা ওখানে রেখেই কবর দিয়ে উঠে আসতে হয়। তো এই ঘটনা যখন ঘটলো, সবাই জানাজানি হলো এই ঘটনা, তখন যে ব্যক্তি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন উনি বলছেন যে ঘটনা কিছুদিন পরে উনি স্বপ্নে দেখছেন যে ওই যে ওনার যে ওস্তাদ যে লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো উনি খুব সুন্দর একটা বাগানের মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন, এবং ওনার চেহারা খুব সুন্দর, মানে অদ্ভুত রকমের, মানে একটা বেহেশতি চেহারা আর কি। তখন ওনার ওস্তাদকে বলছে ওস্তাদ আপনি তো খুব খারাপ লোক ছিলেন, আপনি লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো তারপরেও আপনি কেমন আছেন? বলে আমি খুব ভালো আছি। বলে আপনি কিভাবে ভালো থাকেন? তখন বললেন যে আমি খারাপ, কিন্তু যেই ব্যক্তির সাথে আমি শায়িত আছি আল্লাহ তাআলা ওনার মানে ওসিলায় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা স্বপ্নে দেখছেন উনি স্বপ্নে দেখছেন, এবং উনি স্বপ্নে ওনার ওস্তাদ তাকে বলেন যে তুই যতদিন জীবিত থাকবি তুই কখনোই আর এই ধরনের কাজে যাবি না, যত টাকাই আসুক অফার আসুক তুই কখনোই কাজে যাবি না, আর তোর শরীরে যতদিন শক্তি থাকবে অল্প সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং বাকি জীবনটা তুই আল্লাহর রাস্তায় কাটাবি। দ্যাটস ওয়াই উনি রিকশাওয়ালা। হ্যাঁ, ওই সেই রিক্সাওয়ালা যার রিক্সা আমি উঠেছিলাম। তখন ওনার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম। তো উনি ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, যেটা আমি যশোর থেকে কালেক্ট করেছি।
তো ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। তো আমি চিন্তা করেছিলাম ভূতে ভেবে শেয়ার করব কি করব না, তো মনে হলো যে না, এটা শেয়ার করি। আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু শেখার আছে। আজকে লিসেনারদের সাথে ঘটনাটা শেয়ার করলাম আপনার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটি ঘটনা শেয়ার করবো আজকে, যেটি আপনাকে বলছিলাম, প্রথম যেটি ঘটনা বলেছিলাম আর কি, শর্টকাটে বলেছি সেটা বলছিলাম। প্রথম যেটি ঘটনা সেটি চিটগংয়ের একটি খুব ইম্পর্টেন্ট, আমি ওটাই শুনতে চাই। ভয়ঙ্কর ঘটনা ওইটা অ্যাকচুয়ালি চিটগংয়ের অনেক নাম করা জায়গা, সবাই চিনে ফেলবে দেখে আমি জায়গাটার নাম বলছি না। জায়গাটা মানে যে বাসাটার কথা ঘটনা বলবো সেটা একটু হিলি এরিয়াতে ঘটনাটা ঘটে। তো আমি মারুফ ভাই নামে একজন লোকের কথা বলছি। তো ওনার পুরো ফ্যামিলি ঢাকায় থাকতেন আগে, ওনাদের বিজনেসটা ঢাকা এবং চিটাগং জুড়ে ছিল। তো ঢাকায় ওনার পড়াশোনা শেষ করে যখন চিটাগং ইউনিভার্সিটির চান্স পান, ওনাদের গ্রামের বাড়ি আবার পটিয়াতে। তো ওনারা যখন চিটাগং শহরে চলে যায়, তো ঢাকা থেকে মোটামুটি সবকিছু গুটিয়ে তারা চিটাগং এর শিফট করে, কারণ ওনার বাবা ওনাকে একা চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার কোনো ধরনের পারমিশন দেন নাই আর কি। তো ওনারা পুরো ফুল ফ্যামিলি ঢাকা থেকে চিটাগং চলে যায়, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড চিটাগং ছিল। তো সেই তাদের যে নিজেদের বাড়ি, তারা অনেক আগে বাড়িটি বানায় আর কি। বাড়ি বানানোর পরে আসলে রাসেল ভাই পুরো বাড়িতে চাদর দিয়ে ঢাকা, মানে বোঝা যায় ভিতরে সবকিছু চাদর দিয়ে ঢেকেছিল, মানে কাউকে ভাড়াটিয়া কাউকে ওনারা থাকতে দেন নাই, নিজেদের মতোই বাড়িটা সাজান। তো তো যে বাড়িটার ঘটনা বলছি সেটা একটা মানে হিলি এরিয়ার মধ্যে। তো ওইটার লাস্ট মাথায় বাসাটা, এবং বাসাটার সামনে একটা গেট লাগানো, এবং গেটের নিচ দিয়ে আবার অনেক বাড়ি ঘর আছে আর কি। তো 2001-2 এর ঘটনা, বেশি দিন আগের না, 12-14 বছর আগের ঘটনা। তো ওনারা যখন চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর ওখানে চলে যান, তো উনি সপরিবারে বাসায় থাকতেন। তো ওনার কোনো ভাই বোন ছিল না, তো সময় কাটানোর জন্য কম্পিউটারটাকে বেশি প্রেফার করতো উনি। তো বাসাটা দোতলা, এবং ওনাদের বাসায় কাজের মানুষ ছিল 3 জন। একটা ছেলে ছিল, ওই ছেলের মা আর একটি মেয়ে থাকতো আর কি। ওরা 3 জন এই বাসাতে থাকতো। তো বাসার স্ট্রাকচারটা এরকম, দোতলায় একটা ছোট লিভিং রুম আছে, এবং ওনার বাবা মা থাকতো, আর উনি একটা রুমে থাকতেন। আর নিচ তলাটা হচ্ছে যে ডাইনিং স্পেস আছে, ওখানে ড্রয়িং রুম আছে, বাইরের লোকজন আসলে ওখানে বসতো, আত্মীয় স্বজন আসলে বসতো এখানে। নিচতলা বলে রাখি, নিচতলার যে পুরা ওখানে যে সুইচ টুইচ যেসব লাইটের, ওইটা আবার বাসাটা ডুপ্লেক্স, তো সিঁড়ির পেছনে ছিল। আচ্ছা। তো ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাসেল ভাই উনি আসলে মুভি দেখার অভ্যাস, আসলে ভাই বোন নাই তো কোনো সময় কাটে এরকম ভাবে মুভি দেখে, সে ভিসিআর এর জমানা থাকে। আচ্ছা। তো মুভি দেখছিলেন, তখন রাত 2:30 কি 2:00 বাজে। এমন সময় তার পানি পিপাসা লাগে। তো দোতলা লাইট জ্বালিয়ে, তো আপনি যে বাসায় থাকেন রাসেল ভাই, সেই বাসায় আপনি মোটামুটি সবকিছু অন্ধকারে চলতে পারবেন, মোটামুটি আপনি পারবেন, সবাই পারবে। আমি চাই, জানে সবাই যে এই জায়গায় এই পজিশনে এইসব জিনিস রাখা আছে। তো দোতলা লাইট জ্বালানো ড্রয়িং রুমে, তো ওই লাইটটা আবার নিচতলা পর্যন্ত যায়, তো সেই জন্য নিচতলা লাইট জ্বালানোর জন্য বদার করে নেই উনি। তো উনি পানি খেতে যান, তো পানি খাওয়ার জন্য ফ্রিজটা খুলেন। তো ফ্রিজটা খোলার পরে একটা গোল জিনিসের পিছনে, মানে ভালো করে শুনেন কিন্তু সবাই, চুল আছে। তো চুলটা ধরে উনি কি মনে করে চুলটা ধরে টান দেন, এবং দেখে একটা মাথা, মানে মুখ বোঝা যায় না, এই পাশে উল্টা হয়েছিল। তো উল্টা হয়ে থাকার কারণে ঘোরানোর পর দেখে একটা মাথা, এবং ভেতর মানে ওই গলা থেকে রক্ত পড়ছে। উনি ফ্রিজটা খুব সজোরে লাগিয়ে উপরে চলে যান, পরে মাকে ডাক দেন, এবং মা বাবা সবাইকে, মানে কাজের মেয়েতে পর্যন্ত সবাইকে উঠিয়ে ওই ফ্রিজটা আবারও খোলানোর পর ফ্রিজে যে এরকম ছিল সেরকম অবস্থায় আছে, সব কিছুই নাই। আচ্ছা, সবকিছুই নর্মাল। তো রাসেল ভাই সে আপনার, তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস নাই, কিছুই নাই, তার এরকম হ্যালুসিনেশন আসার কোনো চান্স নাই। তবে সে 2টা-3টা পর্যন্ত জাগতো, একদম যে একটু অনেক রাত পর্যন্ত জাগতো সেটাও না, সে মাঝে মধ্যে কিছু মুভি দেখার জন্য 2টা-3টা পর্যন্ত জাগতো। তো সে এরকম অবস্থা। তো বাবা মাকে সে মানে বলে জিনিসটা, আমি এরকম মাথা দেখেছি। বাবা মা কিছু জিনিস সাপোর্ট দেন, আবার কিছু জিনিস সাপোর্ট দেন না। তো সে মাকে কনভিন্স করে ফ্রিজটি বেঁচে মানে বিক্রি করে ফেলে। ওকে, এই ফ্রিজটা রাখবো না। তো একটা ডিপ ফ্রিজই ছিল বাসায়, প্রায় 1 মাস পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। পানি টানি ডিপ ফ্রিজে রেখে বরফ করে রাখতো, পরে যখন খাওয়ার সময় লাগতো তখন এটাকে অনেক আগে নামিয়ে রাখতো। নর্মাল অবস্থা হওয়ার পর, নর্মাল কন্ডিশন আসার পর পানিটা খেত। এবার 1 মাস এই কষ্টটা করার পরে হঠাৎ করে রাসেল ভাই, আপনি এরকম আপনার সাথে যদি ঘটতো যে আপনাকে কেউ ডাকতেছে, আপনার মা ডাকতেছে, আপনি নিশ্চয়ই যাবেন? ডেফিনেটলি, অবশ্যই। প্রথমে তিনি মানে ঠিক 1-1.5 মাস পর বাবা ডাকলো। তো কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনছিল। তখন নতুন MP3 প্লেয়ার আসে। তো গান শুনতে এক পর্যায়ে বলে কি বাবা ডাকতেছে নাকি, হঠাৎ করে দেখলো যে না, চিল্লানোর মানে চিৎকারের সাউন্ডটা মার গলার। তো মা ডাকছে,
ঘড়ির দিকে তাকে রাতে 1টা। কোনো সমস্যা হলো নাকি? দরজা খুলে সে নিচে গেল, আওয়াজ আসতেছে নিচ থেকে। নিচে দেখে লাইটের সব জ্বালানো, নিচে যেয়ে দেখে মা বলে যে এই তোর জন্য নতুন ফ্রিজ নিয়ে এসেছি। মা নিয়ে এসছেন ফ্রিজ? রাতে। আচ্ছা, তুই দেখ না, ফ্রিজটা খুলে দেখ, ফ্রিজের অবস্থা কি দেখ একটু। বলে মা তুমি রাত্রে 1টার দিকে আমাকে ফ্রিজ দেখতে রাখছো, কালকে সকালবেলা তো আমি দেখতে পারতাম। বলে দেখ না ফ্রিজটা দেখ। সে ফ্রিজটা খুলতেই হুড়মুড় করে 8-10টা মাথা পড়ে গেল তার ফ্রিজের। হ্যাঁ, তার শরীরের উপরে পড়ে যাওয়ার পর ওই শরীর সহ তিনি অজ্ঞান, আর কিছু মনে নাই। তো পরের দিন সকালবেলা তিনি মাকে জিনিসটা বললো, বলে কোথার থেকে? ফ্রিজ কই দেখ, ফ্রিজ তো আমি কিনি নাই। আমি তোর বাবা চিন্তা করলাম ফ্রিজ কিনবো, মানে প্রশ্নই আসে না। ফ্রিজ কিনি নাই, ফ্রিজ কই পেলি? রাইট। এরপরে অনেক ডাক্তার, অনেক কবিরাজ বলতে কি ওখানকার এক হুজুরকে উনি দেখিয়েছিলেন। হুজুর বলে যে না, এটার সলিউশন আমি দিতে পারবো না, এটা আপনি আমার সাথে একজন বড় হুজুরের কাছে চলেন। ওই হুজুরও ওনাকে সলিউশন দিতে পারেন না, আরেকজনের কাছে যান। তো উনি বলেন যে আপনাদের বাসায় যে কোরআন শরীফটা রাখা আছে, সেই কোরআন শরীফটা অনেকদিন ধরে পড়া হয় না, কষ্ট করে কোরআন শরীফটা একটু রেগুলারলি পড়বেন, ধুল জমে আছে। আপনি কেমনি বুঝলাম? যান, আপনি দেখেন যে আসলেই কোরআন শরীফটা রাখা ছিল এবং অনেকদিন ধরে কোরআন শরীফটা পড়া হচ্ছিল না। তো বাসায় নামাজ পড়ার লোক আছে, কিন্তু রাসেল ভাই কোরআন শরীফ পড়ার হয়তো কারো সময় হচ্ছিল না। তো কোরআন শরীফ পড়বেন একটু রেগুলারলি, আর অবশ্যই নামাজটা কেউ মিস দেবেন না, নামাজ পড়বেন সবসময় নামাজ পড়বেন, হুজুর এটা বলে দেন। তো সেটাই পারা বলে যে ওই নামাজ পড়ার সময় অবশ্যই ভালো করে ওযু করে নামাজ পড়বেন এবং কোনো ধরনের খামখেয়ালি করবেন না, ফজরের নামাজটা রেগুলার পড়ার চেষ্টা করবেন। এটা বলার পরে নিয়ে চলে আসে। তো এর থেকে মাস তিনেক পর কোনো সমস্যা হচ্ছিল না এবং মাঝে মধ্যে তার কাছে কিছু মনে হতো যে আমাকে কেউ রাখছে, কিন্তু সেই জিনিসটা পাত্তা দিত না, কারণ তার আগে 1-2বার ঘটনাটা ঘটে যায় এরকম। এবং সে ডিসিশন প্রায় মোটামুটি মা বাবার সাথে নিয়েই ফেলে যে আসলে সে আমার বাসায় থাকবে না, সে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে, মানে চিটাগাং ইউনিভার্সিটির যে হোস্টেল আছে সেখানে চলে যাবে, সেখানে থাকবে না। মোটামুটি ডিসিশনের মানে অলমোস্ট নিয়ে ফেলেছে যে বাসায় থাকবো না আমি। এই বাবা মা বলে যে না, এখন যেহেতু সমস্যা হচ্ছে না, তুমি থাকো, সমস্যা কি, আমাদের সাথে থাকো। কারণ বাবা মা তো একমাত্র ছিল, না কোনো ভাই বোন নাই। হঠাৎ করে ওই ঘটনার প্রায় 1-2 মাস পর হঠাৎ করে তার রাতের বেলা এরকম সে ওয়াশরুমের জন্য ওঠে। তার 1:30টা কি 2টা বাজে, যেমন তার মোস্ট ঘটনাগুলোই রাত্রে 12টার পর, সব ঘটনায় যেগুলি ঘটেছে। উনি বাথরুমের জন্য উঠে বাথরুমটার দরজা খুলতেই উনি দেখেন যে একটি মাথাটা নাই, আসলে মাথাটা কোথায় উনি জানেন না, পেন্ডুলামের মতো বডিটা ঝুলছে ঠিক বাথরুমটার মাঝখানে, উপরের সিলিং এ। মাথাটা দেখা যাচ্ছে, মাথা নাই, মাথা পেন্ডুলামের মতো, কিন্তু মাথাটা কোথায় লেগে আছে এটাও তো একটা কোশ্চেনের বিষয়। উনি এটা দেখে তো এক দৌড় বাসায় সবাইকে আবার একসাথে, কিন্তু একই সাথে আরেকটা চিৎকার শোনা গেল নিচ থেকে। রাত 10টায় ওই যে ছেলেটার কথা বলেছিলাম, বুয়ার ছেলেটা, ও কিন্তু সবার সাথে ওই বুয়ার, ওর বাচ্চা ছেলে তো 9-10 বছর, মার সাথেই ঘুমায়। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 10টার দিকে মার সাথে ঘুমাইছে, কিন্তু রাত্রেবেলা 1টার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দারোয়ানদেরকে ডাকলো, বলছে না তো এখানে কোনো এরকম কিছু ছেলেটাকে বেরোতে দেখে নাই। তো বলে যে খোঁজাখুঁজি করলো, কারণ বাসায় একটা মেয়ে তো রেসপন্সিবিলিটি, আপনি অবশ্যই জিনিসটাকে নর্মালি নিবেন না। পুলিশকে ডাকলো, পুলিশকে থানায় জিডি করলো এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলো, ছেলেটাকে পাওয়া গেল না ওই দিন রাতে। তো ওর মার অবস্থা স্বাভাবিক খুবই খারাপ। পরের দিন সকালবেলা ঠিক ফজরের পর, আপনার মানে ফজর হবে মানে আস্তে আস্তে আলো আসছে এমন অবস্থায়, আপনার বাড়ির ঠিক পিছনে যে নারিকেল গাছটা ছিল ওইখানে ঝুলন্ত অবস্থায় ঠিক একইভাবে ওই ছেলেটার লাশটা পাওয়া যায়। তো সেখানে মাথা সহ ছেলেটাকে পাওয়া যায়, মানে গাছের মধ্যে ঝুলছে। এই দেখার পরে যখন ইন্টারকানেক্ট করলো ছেলেটা, আমি রাত্রে আমি কে দেখছি নাকি আমি বুঝতেছিলাম না, মাথা তো দেখা যাচ্ছিল না, ঝুলতেছিল একটা বডি এবং বডির মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ঠিক ওই একইভাবে আপনার নারিকেল গাছের মধ্যে একটা বডি ঝুলছিল। এরপর তো আর কোনো ধরনের বাকি নাই রাসেল ভাই, কোনো ধরনের সংকোচ নেই, বাসা ছাড়তেই হবে। ফয়সালের সাথে আবার কিভাবে জানি কানেক্টেড হয়ে গেল, ওর আত্মীয় স্বজন সব ওই এলাকার লোকজন। তো ওনারা বাসাটা ছেড়ে দেন এবং অন্য বাসায় ভাড়া নিয়ে থাকেন, ওইটা কিন্তু ওদের নিজেদের জায়গা। এখনো পর্যন্ত রাসেল ভাই বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু কেউ জায়গাটা হয়তো দমাদামি হচ্ছে, পছন্দ হচ্ছে, লাস্ট মোমেন্টে আর কেউ জায়গাটা নিচ্ছে না, কেউ কিনছে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত সবাই ব্যাক আউট করছে। তো এখনো পর্যন্ত আনসোল্ড জায়গাটা রাসেল ভাই, ওই বিল্ডিংটা কোনো ধরনের কোনো মানে অগ্রগতি নাই। ওই 2জন দারোয়ানি থাকে, আর কেউ থাকে না ওই বিল্ডিং এ। এবং দারোয়ানির মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো ধরনের ভাড়াটিয়া বা কাউকে ভাড়াও দিতে পারছে না, সেলও করতে পারছে না। আর ভাই শেষ করি না এখনো। তো যেটা আপনার কনক্লুশনটা এরকম যে ওই বিল্ডিংটা যখন বিল্ডিংটা যখন চারিপাশে বাঁধে তৈরি করার সময়, যেটা হচ্ছে 1998-9 এর দিকে, ওই বিল্ডিংটা তৈরি করার
পরে আপনি যখন ওই যে হুজুরকে আপনার এই ঘটনার পরে তো ওনার বাবা জানতে চাচ্ছে আসলে কেন আমি বাসা থাকতে পারলাম না, কেন এই ঝামেলাগুলো হচ্ছিল। উনি হুজুর বললেন যে ওই বাসাটা যখন বাছাই করে আর কি ইসলামিক ওয়েতে, তো আসরের নামাজের পরে সবাইকে মসজিদ থেকে নিয়ে এসে দোয়া করে জিনিসটাকে মানে মিলাদ করে ফার্স্ট ঢালাইটা দেয় আর কি, এরকম কিছু একটা। তো সবাই উনি বললো যে এইখানে ওই দিন 3600 জিন আটকা পড়ে যায় বাছাই করার সময়, ওনারা রিলিজ হতে পারে 3600 জন একটা বাসায় একটা বিল্ডিং এ ওই জায়গায়। তো তাদের এইসব হসপচ মুভমেন্টের কারণে এইসব জিনিসগুলো ওরা প্রায় লক্ষ্য এক্সপেরিয়েন্স করছে। এখনো কেউ থাকতে পারে না। এবং ফয়সালের সাথে ওই জিনিসটা কারণ ওর খালারা ওই এলাকার লোকজন, ওই জায়গাটা ওই বিল্ডিংটা এখন আনসোল্ড। ওই ঘটনাটা শুরু করে রাসেল ভাই। জি প্লিজ। রঞ্জুরা অ্যাকচুয়ালি তারা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের, মানে ওদের ফ্যামিলি ট্রি যেটা এসছে ওখান থেকে, এবং ওরা সেটেল বাংলাদেশে। আচ্ছা। তো ও ওর লাইফ টাইমে কখনো ওখানে তখনও যায়নি আর কি, যখন পর্যন্ত এই ঘটনাটা শেয়ার করে সে। তো তখন সে যখন আপনার ইন্টারমিডিয়েট যখন যে পাস করে তখন তার যাওয়ার সুযোগ হয়। তো সে খুব কিউরিয়াস থাকতো, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করতো যে মানে কেন আমি যেতে পারি না, তোমাদের মধ্যে তো অনেকেই যায়, হ্যাঁ তোমরা যাও ওখানে বেড়াও ঘুরে আসো, আমাকে তোমরা নাও না, এটা খুব একটা অ্যাবনর্মাল জিনিস। আমার বোনও গিয়েছে। তো ওরা বলে যে ফ্যামিলি থেকে ওকে সবসময় বলা হতো যে না কোনো কারণ নেই, তোমার এখন যাওয়ার দরকার নাই, তুমি পড়াশোনা করো, টাইম ফর ইউ টু স্টাডি, এখন যাও। তো ওর কাছে জিনিস একটু রহস্যময় লাগতো, বাট ওকে যেতে দেওয়া হয় কাইন্ড অফ লাইক ও জোর করেই যায়, ওর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যায়। আচ্ছা। তো ওখানে যাওয়ার পর ওকে দেখে যে ওকে যার কাছে দিয়ে দিয়েছিল সেটা ছিল ওর আপনার একজন জেঠি বলে আর কি, মানে ওর মানে চাচা, বড় চাচার ওয়াইফ তাকে, এবং তাকে ব্যাপক ইনস্ট্রাকশন দেয় রঞ্জুর মা। এটা সে তখন জিনিসটা অ্যাবাউট লাইক কি দেয় ওর তখন সে খেয়াল করতে পারেনি। আচ্ছা আচ্ছা। যে কোথাও মানে যেতে দেওয়া হবে না বা সামথিং লাইক দ্যাট, যাকে আপনার বাইন্ড করে রাখা হয়। তো ওর কাছে তখন জিনিসটাই লাগে যে হয়তো আমি যাচ্ছি দেশের বাইরে ফার্স্ট, এবং আমার হয়তো ওখানে কিরকম কি আমি তো জানি না, হয়তো আমাকে এই কারণেই রাখা হচ্ছে বা এই ধরনের কোনো কথা বলে দেওয়া হচ্ছে ফ্যামিলির কাছে। তো এটাতে বেশ কনফিউজ থাকে, বাট সে মনে করে যে আমি ওখানে গেলে আমাকে কে পায়, আমি ঘুরবো ফিরবো আনন্দ করবো। তো যেটা হয় যখন ও যায়, যাওয়ার পরে ওদের যে অ্যাকচুয়াল যে বাড়িটা আর কি সেখানে যখন নিয়ে যায়, সেটা হচ্ছে ওর দাদার মানে দাদাদের আর কি পূর্বপুরুষদের যে ভিটা আর কি, বিশাল। তো বলে দেখে যে শোনে যে এটা একসময় ওর দাদার পূর্বপুরুষরা জমিদার ছিল এবং তাদের বিশাল পুরানো বাড়ি টাড়ি পড়ে রয়েছে অনেক হেরিটেজ সহ ভেতরে। তো ওর কাছে খুব ভালো লাগে। তো ওকে ওখানে বলেই দেয় যে তুমি এখানে আসছো বাবা, তোমার কিছু জিনিস আছে যেটা তুমি নিজের মেইনটেইন করতে হবে, যে তুমি একা একা ঘুরবে না, তোমার যদি ঘুরতে ইচ্ছা হয় তুমি কাউকে সাথে নিয়ে ঘুরবে এবং তোমাকে সে দেখাবে কোথায় নিয়ে যাবে এসে, আর তুমি তো এই বাড়িরই লোক, হ্যাঁ এসেই। তো তখন সে বলে যে আমি ঘুরবো না কেন, আমার তো স্বাধীনতা আছে, আমি যখন ঢাকায় ছিলাম আমি এই জায়গায় যেতাম, ওই জায়গায় আমাকে কেউ বাইন্ড করতো না, নিজের মতো থাকতাম। বলে না এটা তো ঢাকা না, এটা তুমি আরেকটা জায়গায় এসছো এবং এখন তুমি কখনো এর আগে আসোনি, এবং এটা পুরনো বাড়ি, এখানে অনেক কিছু আছে। তো বলে অনেক কিছু বলতে কিরকম? তো বলে যে এখানে আছে, কুয়াও আছে, লুকানো কুয়া, সুড়ঙ্গ, হ্যাঁ যেখানে তুমি পড়ে গেলে হারায় যেতে পারো। তো বলে যে এরকম জিনিস কি আছে, আনঅ্যাটেন্ডেড থাকে? বলে হ্যাঁ আছে, হয়তো এখন সময়ের জন্য ওই জায়গাগুলো হয়তো ভরাট হয়ে গেছে কোনোভাবে, বা ওটার মানে এন্ট্রান্স এর মধ্যে স্ল্যাব দেওয়া ছিল সেগুলো পুরান হয়ে গেছে, প্লাস জমিদার বাড়ি পুরান, এখানে সাপখোপ আছে, এইসব অনেক কিছু বলেও। কিন্তু ওর কাছে যুক্তিটা আসলে সঠিক মনে হয় না, যে আমি একটা গ্রোন ছেলে, আমাকে এইভাবে করে রেস্ট্রিকশন কেন দেবে। এনিওয়েজ, তো এটা শুনে সে মোটামুটি থাকে। তো ফার্স্ট দিন সে হালকা পাতলা ঘোরাফেরা করে, মানে সে যায় না, মোটামুটি মেনেই চলে, এরকমই চলে, এবং সে অনেকের সাথে গল্প করে। তো ও একটা জিনিস দেখে যে ওকে খুব সমীহ করে সবাই, সমীহ করে চলে, এবং ওকে যে একটা ছেলেকে অ্যাসাইন করা হয়েছিল ওকে ঘোরানোর জন্য। তো ও তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমাকে দেখে মানুষ ভয় পায় কেন, আমি তো আসলে ভয় পাওয়ার মতো কিছু করতেছি না, প্লাস আমি তো এখানে এসে আমার আচরণটাও একটু ডিফারেন্ট, আমি তো ওরকম করছি না। তো ওকে কিছু বলে না। তো পরে এক সময় সে যখন ফ্রি হয়ে যায় তখন বলে কি দেখেন আপনার ফ্যামিলি মেম্বার আছে সবাই একটু রাগী টাইপের, যাদেরকে আমরা চিনি তারা খুব রাগী এবং খুব অন্য টাইপের ছিল, মানে সহজেই করেন। তো কোন সময় কি সে মাইন্ড করেন, রাগ করেন, সেটা তো আমরা জানি না এসে। তো তখন বোঝে, ও জানতো যে তার বাবার কথা, তার বাবা ইজ ভেরি সফট হার্টেড মানুষ। তো চিন্তা করেন আমার বাপ তো এরকম না, এই ধরনের কথাবার্তা কেন বা কি। তখন তার ইন্টারেস্ট একটু বাড়ে ব্যাপারটা নিয়ে। তো
ও এটা আরেকটু ইনকোয়ারি করার চেষ্টা করে, একটু আশেপাশে মানুষের কাছে যায়, যাদের সাথে পরিচয় হয়, জিজ্ঞেস করে কে ছিল আমার, কে কি, তখন তার ব্লাড ট্রি সম্বন্ধে বলে যে আপনাদের ব্লাড লাইন এরকম। ও যেটা ফাইন্ড আউট করে যে তার যারা আসল পূর্বপুরুষ ছিল তারা অনেক অত্যাচারী ছিল এবং ব্যাপক রকমের অত্যাচার তারা চালাতো এখানে, এবং সেগুলো শুনে সে বেশ আপনার জানতে পারেন যে এটা খুব মানে ব্যাপক ছিল। তো জেনে নিজের কাছেও একটু খারাপ ফিল করে। তো যাই হোক, বাসায় যখন থাকে রাতের বেলা বলছে যে ওই যে রুমটাকে ওকে দেওয়া হয়েছিল সেটার পাশ থেকে আপনার পানি দেখা যায়, নদীর মধ্যে দেখা যায় পাশে, এবং ও খুব দেখে সুন্দর বাতাস আসে, রুমটা ওখানে থাকে। তো ওকে বলে যে তুমি রাতের বেলা জানলাটা বন্ধ করে দিবে। ওর যে জেঠি আসে বলে তুমি রাতে জানলা বন্ধ করে দিবে, এটা খুলবা না, এবং ওকে কিছু ওদের নিজস্ব কিছু মানে যে মালা টাইপের কিছু জিনিসপত্র যেটা হয়তো ওদের রিলিজিয়াস ইস্যু আছে সেগুলো বলে, যেগুলো বিছানার কাছে রাখবা, বিছানা থেকে উঠবা না, বিছানা থেকে যখন উঠবা শব্দ করে উঠবা, কোন রকম আনইউজুয়াল কিছু যদি তুমি দেখো এখান থেকে শব্দ করবা যাতে আমরা এখানে আসতে পারি, মানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়ে। তো ও ফার্স্ট মনে করে যে এই সব দেওয়া হচ্ছে যে আমি এখানে আসছি, মনে করতেছে আমি বাচ্চা ভয় পাবো, সেটা কেয়ার করে আসে অতটা সিরিয়াসলি না, মোটেই সিরিয়াস করে। এবং যেই মালা তাকে দিয়ে দিয়েছিল হাতে পেঁচাইতে বা সামথিং, সে রাত্রিবেলা খুলে রেখে দেয় এক কোনায়। সে তার মতো আরাম করে রাতের বেলা যায়, বলে যে জানলা খুলে আপনার সিগারেট বের করছে সে খাওয়ার জন্য। তো বলছে সিগারেটটা ধরাতে যাচ্ছে বারবার, ম্যাচ কাজ করছে না, মানে বারবার সে ফ্লিক করছে যে ম্যাচ জ্বলে না। ইটস এ নর্মাল থিং, সে মনে করে হয়তো ম্যাচ ড্যাম হয়ে গেছে। তো সে যায় খুঁজে তার এখানে আর কিছু পায় না, তারপর লাইটার বের করে, খুঁজে লাইটার পায়। তো লাইটার দিয়ে সে সিগারেট ধরায়। সিগারেটটা যখন ধরা হয়েছে রাসেল ভাই, তখনই নাকি মনে হচ্ছে যে তার পিছনে কেউ একটা বেশ বড় একটা শব্দ করছে, লাইক হাম, এই টাইপের একটা শব্দ এরকম পেছন থেকে শুনছে। তো শোনার পরে সে একটু থতমত খেয়ে গেছে যে এই রুমের মধ্যে তো এরকম কেউ থাকার কথা না, শব্দ কে করবে এখানে। তো বেশ আড়ষ্ট হয়েছে, বলে কি এটাকে মনের ভুল হলো। যাই হোক, সে সিগারেট খেতে থাকে এবং জানলা খুলে দিচ্ছে। সে ঘরের মধ্যে সুন্দর হাওয়া ঢুকতেছে এবং এক পর্যায়ে সে এসে সিগারেট বন্ধ করে এসে যে তার খাটে বসে সে লাইটটা নিভাই দিচ্ছে রুমের। লাইটটা যখন নিভাই দিছে তখন সে দেখতেছে যে ওই যে সে খোলা জানালাটা, সেখানে কোন একটা মানুষ দাঁড়ায় আছে, মানে ওই ঠিক জানলার সোজা একটা মানুষ দাঁড়ায় আছে, এবং মানুষটা আপনার ঠিক বোঝা যাচ্ছে না যে এটা কি ছেলে না মেয়ে, লাইক একটা কাপড় গায়ের মধ্যে জড়ানো, পুরা এরকম মনে হচ্ছে যে পুরা গায়ের মধ্যে একটা কাপড় জড়ানো দাঁড়ায় আছে। ও বেশ ভয় পেয়ে যায়, কারণ এটা বেশ পুরানো জায়গা এবং এখানকার ইলেকট্রিসিটিও থাকে না সব সময়, মানে কখনো থাকে না এরকম একটা অবস্থা, এবং মানে জরাজীর্ণ বাসা। তো ভয় পেয়ে যায়। তো ও যেটা করে যে হেঁটে তাড়াতাড়ি উঠে যায়, লাইটটা জ্বালায়, দেখে ওখানে কেউ নাই, মানে পুরো রুমটা ফাঁকা। তো জিনিসটা ওকে প্রথম দিন খুব টাচ করে। ও সকালে উঠে বলে যে আমি এখানে একটা মানুষকে দাঁড়ান দেখছি এসে। তখন বলছে যে তোমাকে যেসব প্রসিজার আমরা বলছিলাম যে তোমাকে মালাটা তুমি এগুলো ঠিক মতো রাখতে বলছে যে না, আগলা রাখেনি। তখন তাকে তার জেঠি খুব বকা দেয় যে তুমি অবশ্যই এই মালাটা রাখবা, বিকজ এই বাসা পুরানো, তোমাকে বলা হয়েছে। তখন বলে কি প্রবলেমটা কি, এখানে ভূত আছে? তখন তাকে বলে যে ভূত ঠিক না, এটা তো পুরানো বাড়ি, এটার সাথে অনেক ইতিহাস জড়িত আছে। এবং তখন তার জেঠি তাকে একটা কথা বলে যে এখানে অনেক আত্মা আছে। আচ্ছা, যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, আত্মা আছে, এবং আত্মারা মানে ওদের বিলিভ অনুযায়ী আর কি, অ্যাকর্ডিং টু দেয়ার বিলিভ, বলতেছে এখানে অনেক আত্মা আছে এবং আত্মারা মানে মানুষকে মানে এরকম দেখা দেয় বা সমস্যা করে। তো সে তার জেঠির সাথে পেড়াপিড়ি করে যে আসলে আত্মা দিয়ে ভয় পাওয়ার কি আছে, আত্মা থাকতেই পারে, আত্মা তো অনেক থাকতে পারে, যে কোনো মানুষ বললেই তো আত্মা হয়, আমি কেন ভয় পাবো এসে। তখন তাকে তার জেঠি বলে যে তোমার পূর্বপুরুষরা অনেক অত্যাচারী ছিল, অনেক মানুষকে এখানে মেরে ফেলছে, অনেক রকম অত্যাচার করছে, এবং সেগুলোর কিন্তু বাজে এফেক্ট হয়। এবং তুমি মানে ব্যাপারটা মাথায় রাখবা যে তোমাদের ফ্যামিলিতে তোমাকে নিয়েও কিছু কথা ছিল যে এই পরিবারের যে ছেলে হবে তাদের সবাই কিছু সমস্যা হবে। আচ্ছা, এবং তোমার বাবার ব্যাপারে অনেক বেশি রকম ছিল, এই কারণে তিনি যখন নাকি ওই পাশে চলে যায়, ওই বাংলায় মুভ করে যায়, এইসব কারণে, এবং তার বংশে তুমি এসো, সো ইউ বেটার বি কেয়ারফুল, তোমাকে এর জন্য এখানে আনা হতো না। তো রঞ্জুর ব্যাপারটা শুনে আপনার বেশ শকড হয়, প্লাস সে এটাকে মনে করে আমি তো এটা সিনেমা নাটকের মতো একটা ঘটনা দেখতেছি, একদম এটা তো মানে কিছু মানে ব্যাপারই না। তো সে এটা হাসে, বাট সে ভূতের ভয়টা তার মধ্যে ঢুকে যায়, যে ভূত জিনিসটা এখানে থাকতেই পারে, যে জমিদার বাড়ি সম্বন্ধে যে ভীতিগুলো থাকে সাধারণত। তো ও এরপরের থেকে দেখি ও কিছু জিনিস মানে বেশ ভালো মতন আপনার ফিল করা শুরু করে ওই বাসাতে। যে ফিল গুলো হচ্ছে যে হঠাৎ ওর কানের কাছে কে ফিসফিস করতো, জমিদার বাড়িতে কানের কাছে ফিসফিস করতো, আপনার মানে এক ধরনের হুইসপারিং করে চলে যেত। হ্যাঁ, এই জিনিসটা কন্টিনিউয়াসলি হওয়া শুরু করে। তো ও নিজে ভাবে যে
এটা হতে পারে যে আমি আপনার কোনো কিছু হয়তো আমি শুনছি, শোনার পরে আমার মনের মধ্যে এটা ঢুকে গেছে, হ্যাঁ, এর জন্য হয়তো আমি মানে জিনিসটা দেখতেছি। তো একদিন যেটা হয়েছে, এই ওই ইন্টারভেন্টিং টাইমে যখন সে থাকছে আর কি, এরকম সময় ওই বাড়ির যে ছাদটা আছে, ছাদের পাশে কিছু বড় বড় গাছ ছিল, নারকেল গাছ টাইপের, ঠিক আছে। তো ও উঠছে সন্ধ্যার পরে, এবং মানে একটু যখন আলো কমে গেছে এরকম সময়, যে সন্ধ্যার পরে যে ওই নারকেল গাছের কাছে সে ওখানে হাঁটতেছে, দাঁড়াচ্ছে, সিগারেট খাচ্ছে। তো এই সময় সে দেখে যে ওই পাশ থেকে একটা মানে মানুষ আসতেছে, বেশ পুরুষ মানুষ, বেশ সুগঠিত টাইপের, এবং তাকে দেখে একটা ধমক দিছে, এবং ধমকটা খেয়ে সে বেহুশ হয়ে যায়। কি ব্যাপারে ধমক দিচ্ছে, মানে কেন? মানে কিছু একটা বলে বেশ রূঢ় স্বরে একটা ধমক দিছে, হ্যাঁ। আচ্ছা। এবং ধমকটা খেয়ে না তার আর কোনো হুঁশ নাই, সে ওখানে ফেইন্ট হয়ে যায়, আপনার বেহুশ হয়ে যায়। এবং পরবর্তীতে তার যখন স্মৃতি ফিরে, মানে যখন সে হুঁশ ফিরে, তখন তাকে ওই বাসার মানুষরা করে জিজ্ঞেস করে কি হয়েছে সে। তো সে বলে যে এরকম আমি ছাদের উপর ছিলাম, এরকম দেখে ধমক দিচ্ছে, এখানে ধমকদার কে আছে। তখন তাদের সবাই মুখ চাওয়াচাই করতেছে, আর বলছে যে তোমার এখানে থাকা লাগবে না, তুমি চলে যাও। কারণ এইখানে এই যে ধমকটা যে দিছে, এটা ছিল এই বাড়ির একজন কর্তা, হ্যাঁ, এবং তাকে অনেকেই এরকম দেখে আপনার এই বাসার মধ্যে, যে চলাফেরা করে অনেক সময় করে, এবং এটাতে মানুষ ভয় পায়, এই বাড়ির মানুষজন এত ভয় পায়। এরপর থেকে সে খুব অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার তার মধ্যে চলে আসে রাসেল ভাই, যে ওই রঞ্জু এই হঠাৎ ভয় পেতে থাকে, হ্যাঁ, মানে এই ধরনের ভয় তার মধ্যে কাজ করে, এবং সে কিছুটা মাঝে মাঝে স্প্লিট পার্সোনালিটিতে চলে যায়, যেটাকে ওরা মনে করে যে এটা আপনার পার্সোনালিটি কলাপস করে, তার ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি তার মধ্যে চলে আসে, এবং সে কথাবার্তা বলে অনেক সময় ওই মানে ডিফারেন্ট টাইপের টোনে। এবং সে ঢাকায় চলে আসছে, এখন পর্যন্ত নাকি তার মধ্যে এই ধরনের চেঞ্জিং কিছু আছে, এখন পর্যন্ত তার মধ্যে আছে, যে সে বিভিন্ন সময় এরকম মানে তার মধ্যে চেঞ্জিং চলে আসে। এটা নিয়ে ওকে দেখানোর চেষ্টা করছে ওদের বিলিভ অনুযায়ী কিছু মানুষকে, যারা এটা করতে পারে। তো তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে তার পূর্বপুরুষের কোনো একটা মানে আত্মা ক্যারি করে সে নিয়ে আসছে ভেতরে, আর কিছু পূর্বপুরুষের আত্মা সে ক্যারি করে নিয়ে আসছে, এবং তাকে তার উপরে সেটা মাঝে মাঝে ভর করে, ঠিক আছে। এবং ইসে বলছে কিছু আপনার মৌলানা টাইপের যারা মানে মুসলিম বিশ্বাসে, তারা বলছে যে তার উপর কোনো জিন ভর করছে। সো এটাই হচ্ছে ঘটনা রাসেল ভাই রঞ্জুর, এবং বাট মানে এখনো সে কিন্তু এইরকম পজিশনেই আছে আর কি, এখন পর্যন্ত সে আছে, সে হঠাৎ মানে তার মধ্যে এরকম চেঞ্জ এসে। আচ্ছা, এইটা তার মানে এটা থেকে তার মানে মুক্তি পাওয়ার কোনো উপায় সে মানে এখন হয়তো সে ওইভাবে সিক করে নাই, অনেকে তো অনেকভাবে সিক করে, অনেকে যেমন আমি অনেক মানুষকে দেখেছি পজেসড যারা, তারা কিন্তু অনেকেই দেখা গেছে যে প্রপার একটা চ্যানেলে যে কারো মাধ্যমে সেটাকে গেট রিড অফ করছে। আবার আমি আমার অনেক বন্ধুকে চিনি যা পজেসড ছিল, এখনো হাতের মধ্যে তাবিজ পড়ে থাকে স্টিল, মানে হয়তো হি ওয়াজ পজেসড ওয়েন হি ওয়াজ ইয়াং, টিন এজ সময়, এখনো সে হাতে তাবিজ করে থাকে। এই 10-15 বছর ধরে তার হাতে তাবিজ আছে। মানে আমার এক বন্ধু বলতো যে তার তাবিজটা একটু ক্ষয় হয়ে গেলেই সে বিভিন্ন রকম জিনিস দেখতে পায়। তাবিজের যে মোমটা ক্ষয় হয়ে যখন ভেতরের ইটা বের হয়ে আসে, তখনই সে বিভিন্ন জিনিস দেখতে পায়। তো এটা তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আছে। এবং আপনি যেটা বলছেন যে আপনার কাছে কি মনে হয় যে এই যে মানে এত কিছু ঘটলো, এটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আমার লজিকে যেটা আপনার লজিকটা হচ্ছে রাসেল ভাই, যে ওই বাড়িটা তো অবশ্যই পুরানো, এবং অ্যাকচুয়ালি জমিদার বাড়ি সম্বন্ধে আমি যেটা মনে করি, বিভিন্ন জমিদার বাড়ি যেগুলো বেশ স্মৃতি প্রজড়িত, এবং এই কথাটা তো সত্যি, সবাই মানে যে অনেক বেশিরভাগ জমিদাররাই ছিল বিলাসপ্রিয়, এবং তাদের অত্যাচারটাও মানে কি এটা মানে একদম মানে একটা সিস্টেমই ছিল তাদের, যে আমাদের বাড়ির সামনে জুতা পরে হাঁটতে পারবে না, এটা করতে পারবে না, যাকে খুশি বাসায় এনে ধরেন যে কোনো পারফর্ম মানে যে কোনো কিছুই তারা করাতো, ঠিক আছে। তাদের আলাদা বাইজিখানা ছিল যেখানে নাচ হতো, জলসা ঘর ছিল, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে যে কেউ কাজ না করলে তাকে পিটাতো, থিংস লাইক দ্যাট। এবং তাদের টর্চারে এরকম অনেক হিস্ট্রি আছে, মারা গেছে। এটা গেলেই বাংলাদেশের কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেসব জায়গায় যান এরকম হিস্ট্রি পাওয়াই যায় যে অত্যাচার মানুষকে মেরে ফেলছে, হ্যাঁ। তো এবং তখন তো আসলে আইনটা ওইভাবে প্রয়োগ করতে পারতো না, কারণ ভাইসরয় ওয়াজ দ্য লিডিং পারসন ইন দ্যাট প্লেস। তো জমিদাররাই লিড করতো একদম। তো যেহেতু মানুষ মারা যায়, এবং মানে এখন অ্যাকর্ডিং টু মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি রাসেল ভাই, এবং এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের ইসলামিক বিলিফে যেটা বলা হয়, প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে, তার দেওয়া, দ্যাট ইজ কারিম, এটা নিয়ে আমরা আগে আলোচনা থাকে,
এবং যেই মানুষটা মারা যায় অনেক সময় সে কারিনকে রিঅ্যাসাইন করা হয় না কারো প্রতি, তো সেই কারিনটা হ্যাঁ, সেখানে থেকে এটা যায়। আমার কাছেও এরকম একটা জিনিস আমি আপনি বলেন। হ্যাঁ, তো কারিন থেকে যায়। তো যেটা হয় ওই কারিন মানুষকে শুধুই মানে বিভিন্ন সময় এক এক রকমের জিনিস দেখায় এবং ডিসেপশনের দিকে নিয়ে যায়, ধোঁকা দিতে থাকে মানুষকে বিভিন্ন জিনিসে, এবং অনেক সময় সেই কারিন কিন্তু অন্যকে পজেসও করে ফেলে, এবং সেই Right. পজেশন থেকে কিন্তু মানুষটা ওই ধরনের জিনিস দেখা শুরু করে। যেমন এক অ্যাস্ট্রোলজারের কথা তো আপনাকে বলেছিলাম যে ছোটকালে, যে উনি বলেছিল যে উনি বিশিষ্ট কোনো ব্যক্তির আত্মাকে নিয়ে আসবেন কাজের মানুষের উপরে, আমার এবং মনে কিন্তু আছে। ওই কাজের মেয়ে কিন্তু ইংলিশে কথা বলেছিল রাসেল হ্যাঁ, ভাই। হ্যাঁ, 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 সেটাই। সে কথা বলার কথা না। সো এটা কিন্তু সম্ভব। আমি মানে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা দেবেন? মানে ব্যাখ্যা দেওয়া এটাও কোন একটা না, আমি তাই বলছি, মানে এইটা যদি কেউ বলেন যে এটা অসম্ভব, এটাকে তাহলে ব্যাখ্যা দেওয়ার উপায় কি? মানে এই জিনিসটা যদি ঘটে, ব্যাখ্যাতের জিনিস রাসেল ভাই। এক্স্যাক্টলি অবশ্যই ব্যাখ্যাতের জিনিস। কারণ অনেকে বলে, অনেকে যারা আপনার অনেক সাইকিয়াট্রিস্ট আছে আর প্যারানর্মাল সাইকিয়াট্রিস্ট, প্যারানর্মাল এক্সপার্ট, কিছু কিছু মানুষের ব্রেন নিয়ে খুব খেলতে পারেন। তারা অনেকে বলেন যে মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারে অনেক সময়। একদম আমার কাছে এটা মনে হয় যে সেটা হচ্ছে সেই ক্ষমতা মানুষের হিপনোটিক আছে। সাজেশনের মাধ্যমে করতে Exactly. পারে। এবং অনেকে বলে যে এই যে ইংরেজিতে কথা বলানো বা একটা ডায়ালেক্ট সে জানে না সেটা তাকে দিয়ে বলানো, এটা এক ব্যক্তি আরেকজনকে হিপনোটিক সাজেশনের মাধ্যমে দিয়ে ফেলে, এটাই। এবং সে তখন এটা বলে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা বিভিন্ন ব্যাখ্যিত আছে। এখন আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় কারিনের ব্যাপারটা, কারণ ভূত ভবিষ্যৎ যখন বলতে থাকে সেটা একমাত্র কারিনের পক্ষে সম্ভব। কারণ সে তার আয়ু, তার ইউথ শুরু হয়েছে 900 বছরে, সে ইয়াং হয়েছে। 900 years that thing has spent, entity has spent to grown to that age, like teenage horse তার মাধ্যমে। তো সে অনেক কিছুই জানে, অনেক কিছু শোনে, things like that। তো Right. জমিদার বাড়িগুলো এই কারণেই বেশ ইন্টারেস্টিং, বাট সাবধান থাকা উচিত যে কখন অবভিয়াসলি পজেসড হয়ে যায়। মানে নামটা প্রথমে আমরা একটু শুনতে পারি না, আপনার নাম শোনা যাবে না, তাহলে আপনি সবাইকে একটু হ্যালো বলেন, নাম বলার দরকার নাই। Hello, listeners. অলরাইট, সো আমি ওনার ছবি দিয়েছি, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি পকেটে করে একটা তাবিজ নিয়ে এসেছেন। এই তাবিজটা উনি সব সময় রাখেন। ওনার ফ্রেন্ড আজকে রয়েছে তার সাথে, এবং ওনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটি ঘটেছে, নাম বলবো কোন জায়গায় ঘটেছে, রাজশাহীতে ঘটেছে। এবং তিনি আজকে বেসিক্যালি এখানে যে এসছেন, একটা অদ্ভুত ব্যাপার যেটা আমি আর কারো কাছে শুনিনি, তার শরীরের মধ্যে কোন একটা মেটাল, কোন একটা কিছু আছে না, More like a stone. মোর লাইক এ স্টোন। Yes, it's more like a ইটস stone. নট সামথিং লাইক, মানে ওই যে মেটাল বা এরকম টাইপের কিছু না, ইটস লাইক এটা মেটাল না, কারণ মেটাল ডিটেক্টর দিয়ে অনেকবার ট্রাই করা হয়েছে এটা চেক করার জন্য, ইজ ইট মেটাল, বাট নো, এটা কখনোই মেটাল not a ডিটেক্টরে ধরা পড়েনি। বাট মানে তারা যেটা ধারণা করছে এটা একটা স্টোন, কারণ একটা শেপটা stone. কিছুটা স্টোন টাইপ। ইটস এ স্টোন। অ্যান্ড আপনার শরীরের কোন অংশে এটা আছে? একদম আমার চেস্টের সেন্টারে। চেস্টের সেন্টারে। অ্যান্ড মানে মোস্ট ইন্টারেস্টিংলি বা সারপ্রাইজিংলি এটা আপনাদের ফ্যামিলির সবার আছে। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি একদম অ্যানসেস্টার, গ্র্যান্ডফাদার যারাই আছেন, যারা আমাদের ফ্যামিলির ফার্স্ট ব্লাড, তাদের সবারই এটা আছে। ওকে, সো বুঝতেই পারছেন যে একজন মানুষ যার বুকের মাঝখানে একটা স্টোন, এবং স্টোনটা কিভাবে পেয়েছেন উনি প্রথম সেটাও উনি বলবেন, এবং তার ফ্যামিলির অ্যানসেস্টার এবং সবার মধ্যেই। হ্যাঁ, সবার। অলরাইট, সো আমরা চলে যাব ঘটনায়, এরপর আর ওয়েট করা যায় না। সো আমরা ঘটনায় যাচ্ছি, অ্যান্ড শুনি আপনার ঘটনা। ওয়েল, আমি খুব সাধারণ একজন মানুষ, জি। ট্রাই করি খুব সিম্পল একটা লাইফ লিড করতে, রেগুলার জব করি। সো আমাকে আমার বাবা সবসময় বলতো, আমার অ্যানসেস্টার মানে আমাদের পূর্বপুরুষের কথা সবসময় বলতো যে তারা কখনোই নর্মাল ছিল না, তাদের নানা রকম ক্ষমতা ছিল, দে ওয়্যার কাইন্ড অফ সুপারন্যাচুরাল পাওয়ার, হ্যাভ নানা রকম অলৌকিক কাজ করতে পারতো, যেমন অসুস্থ মানুষকে হিল করা, ইভেলস এর প্রেজেন্স সেন্স করা, প্লাস এক্সোরসিজম, এটা অনেক রকম কিছু করতে পারতো। তো আমি এগুলি কখনোই বিশ্বাস করতাম না অ্যাকচুয়ালি। যাই হোক,
আমার যখন 15 বছর বয়স, তখন আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে লাকিলি আমার কিছুই হয়নি, ভিজুয়ালি কোনো ব্রুজ আমার শরীরে নেই, বাট খুব ব্যথা পাই। তো যার কারণে ডাক্তাররা সাজেস্ট করে যে আমার একটা এক্সরে নেওয়া দরকার, ইন কেস আমার যদি কোনো ফ্র্যাকচার থেকে থাকে ফিউচারে সমস্যা করতে পারে। তো তারা একটা এক্সরে বের করে আমার। তো এক্সরেটা দেখার পরে সবাই শকড হয়ে যায়। বেসিক্যালি মানে মেডিকেলে যারা থাকে তারা শকড হয়, আমার ফ্যামিলিরা যারা আছে তারা অ্যাকচুয়ালি শকড হয় না, কারণ তারা জানে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে আমার বুকের সেন্টার মানে চেস্টের সেন্টারে একটা জিনিস ধরা পড়ে, অ্যাবাউট হাফ অফ অ্যান ইঞ্চ। হ্যাঁ, তারা বলছে এটা দেখতে কিছুটা একটা স্টোনের মতো, এটা থাকলে হয়তো আমার ক্ষতি হতে পারে। ইনকেস যদি ক্ষতি হয় সে কারণে আমরা এটা সার্জারি করতে চাচ্ছি, ওকে, আপনারা যদি আমাদের পারমিশন দেন। তো আমার বাবা এটা নিয়ে অনেক ডিনাই করে যে না, কোনোভাবেই কিছু করা যাবে না, আপনারা যতদূর করছেন, কোনো ফ্র্যাকচার নেই, ঠিক আছে, আমার ছেলেকে আমি বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে আসার পর আমার বাবা আমাকে বলে একদম কোনো কথা বলবি না এটা নিয়ে, আমি এটা নিয়ে কোনো কথা শুনতেই চাই না। তো আমি এই জিনিসটাকে ইগনোর করি। তো আমার বয়স যখন 17 বছর, আমার বার্থডের দিন রাতে আমার বাবা এই জিনিসটার কথা তুলে ধরে এবং আমাকে এটা হিস্ট্রিটা বলে। সে যেটা বললো যে এটা আমার সব পূর্বপুরুষদেরই আছে, আমার বাবারও আছে, আমার দাদারও আছে, এবং আমার প্রত্যেকটা অ্যানসেস্টরদের। এই কেমন জিনিসটা লেগেছিল ওই সময় আপনার শুনতে এটা? জিনিসটা শুনতে ফার্স্ট অফ অল আমি এইসব জিনিসে বিশ্বাস খুব কম করি, Right, আমি বাট সেটার তারপরে জন্যই বলছি। শোনার পর আমার খুবই অড লাগছে যে এরকম একটা মানে জিনিস, এটা কিভাবে পসিবল। কিভাবে মানে possible? আমার বুকের মাঝখানে একটা কিছু আছে, আমি ফিল করতে পারতেছি না, বাট কিছু একটা Right, আছে। right. জিনিসটা খুবই অড, নিজেকে মাঝে মধ্যে কেমনই লাগতো। তো যাই হোক, তো এটা সে সবকিছু বলার পর যখন নাকি আমার বয়স 17 বছর পরই ব্যাপারটা ঘটে যে আমার আব্বা যখন মারা যায়, হুম, 3 দিন আগে সে আমার সাথে সোফায় বসে বসে কথা বলতেছে। হঠাৎ করে আমাকে বলে যে তুই কি পারবি? আমি বলি কি? বলে তুই কি ফ্যামিলির দায়িত্ব নিতে পারবি? আমি তুমি কি বলতেছো? ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো মানে? আমি বয়স কত, আমার পড়াশোনা করতেছি মাত্র, আমি বুঝে গেছি এগুলো। হুম। বলে দেখ তুই পারবি, তোর সে অ্যাবিলিটি আছে। আমি বলি না বাবা, তুমি বোধহয় একটু ভুল বলতেছো, তোমার ঘুম আসছে, তুমি ঘুমাও। তো এটা আমি বলার পর বাবা ঘরে চলে গেল, তো আমিও ঘুমিয়ে পড়ি। তারপর 3 দিন পরে সকালবেলা যেটা হয় যে বাবা সকালবেলা ঘুম থেকে ওঠে না। তো যখন ওঠে না তো আমার আর বোঝার কোনো কিছু বাকি ছিল না, সে কেন সে কথাটা বললো, কিভাবে বললো। তো বাবাকে মাটি দিয়ে আসার পরে আমি আমার ঘরে একা বসি। তো হঠাৎ করে আমি যখন তার কথা ভাবছি, হঠাৎ করে আমার কানে তার শব্দ ভেসে আসে। আমি শুনছি সে আমাকে বলছে যে কাঁদিস না, এটা মৃত্যু হয় দেহের। আমার উনি আমি একটু মানে আরো একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যে উনি মানে জানলেন কিনা মানে ঠিকভাবে, মানে হাউ ডি হি নো যে উনি মারা যাবেন বা এরকম কিছু, এটা হাউ ডি হি নো? এটা একমাত্র সেই বলতে পারবে ফার্স্ট অফ অল, আর হয়তো আমিও কিছুদিন পর বলতে পারবো, কারণ যেহেতু আমার প্রত্যেকটা পূর্বপুরুষ নিজেদের ডেট বলতে পারছে। অ্যাকচুয়ালি বলে নাই যে আমি এই ডেটটাতে মারা যাব, কিন্তু এই টাইপের কথা যেদিনই বলছে তার 3 দিন পরেই তারা বিদায় নিয়েছে। মানে আমি এটাই খুব অদ্ভুত ব্যাপার যে হাউ কুড হি সেই দ্যাট যে আমি মারা যাব। এবং আপনি আরো একটা জিনিস মনে করে দেখেন যে অফিয়ার আমাকে এটাও বলেছিলেন যে আপনার মা যিনি তিনিও হ্যাঁ। সেম একই ভাবে, আমার আম্মা যে সে বেশি দিন হয়নি মারা গিয়েছে, সেও সেম কথাটাই আমাকে বলেছিল। তিনি আপনাদের হয়তো মানে কি বলবো যে আপনার বাবার সাথে ছিলেন বা আপনাদের বংশের কেউ না, But মানে হাউ কুড শি সে দ্যাট যে তিনি সেও বলেছে জিনিসটা, সেও আমাকে একই ভাবে বলেছে। তো তার কথাটা শোনার পরে আমার বুকে অনেক বড় টাচ দিয়েছে, কারণ আমি একবার এক্সপিরিয়েন্স করেছি জিনিসটা। তো সেকেন্ড টাইম তার কথাটা যখন শুনেছি আমি বুঝতে পারছি যে আমার মা কিছু একটা হয়েছে, সে আমাদের বলতেছে না। এরপরে আপনার বাবা যাই হোক এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং আপনিও খুব আপসেট ছিলেন। হঠাৎ করে আপনি বুঝতে পারলেন যে আপনার বাবা আপনার আমার সাথে কথা বলতেছে। এক্স্যাক্টলি ব্যাপারটা এমন ছিল যে সে আমাকে বলতেছে যে দেখ বাবা কাঁদিস না, মৃত্যু আমার দেহের,
কিন্তু আমার স্মৃতি কিন্তু অমর। তোকে যা বলেছিলাম তা তুই মনে রাখিস, দায়িত্ব পালন করিস। এই কথাটা বলার পর সে উঠে চলে যায়, আমার দরজা দিয়ে বেরিয়ে যায়, ঘরের দরজা দিয়ে। আমি জাস্ট স্টান্ড হয়ে তার দিকে তাকিয়ে থাকি। খুব স্বাভাবিক। আমার বলার কিছু থাকে না, কারণ কোনো মানুষই হয়তো বিশ্বাস করবে না যে যাকে দাফন করে এসেছি সে আমার সাথে বসে আমার সাথে কথা বলবে, আমার ঘর থেকে হেঁটে বেরিয়ে যাবে। সে আমার ঘাড়ে হাত রেখেছিল। এটা এমন না যে তার হাতটা খুব ঠান্ডা ছিল, আমি এখনো ফিল করতে পারি তার হাতটা জলজ্যান্ত, ওয়ার্ম। সে হাতে প্রাণ ছিল। সে হাতে প্রাণ ছিল, এখন আমি ফিল করতে পারি। তো যাই হোক, তার এই মৃত্যুর পর 3 মাস পর থেকেই শুরু হয় আমার সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটি আমার লাইফে, যত সব উল্টাপাল্টা ব্যাপার সব। আর স্টিল নাও এগুলো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, and being disturbed by this thing. এগুলোর মধ্যেই একটা স্টোরি আমরা এখন শুনি। হ্যাঁ, যেটা নাকি রাজশাহীতে, জি এটা বেশি পুরনো না, বছর 2 আগেরই। জি। আমার এক ফ্রেন্ড, সে লন্ডনে থাকে, মানে পড়াশোনা করে ওখানে। তো সে হঠাৎ একদিন আমাকে ইমেল পাঠায় যে, ফ্রেন্ড আমি বাংলাদেশে আসতেছি, একটা ফ্যামিলি রিইউনিয়ন করব আমার দাদার বাসায়। আমার দাদার বাসা রাজশাহীতে। আমরা 31st নাইটের ইভে আমরা একটা প্রোগ্রাম করব, বারবিকিউ অ্যান্ড ব্যান্ড শো, দুটো একসাথে। ঠিক আছে, তোরা যেভাবে পারিস অ্যারেঞ্জমেন্ট কর। আচ্ছা। তো অ্যাজ ইউজুয়াল ও আসলো লন্ডন থেকে। আসার পরে প্ল্যান প্রোগ্রাম সব সেট হয়ে গেল। ওর ফুল ফ্যামিলি প্লাস আমাদের ফুল ফ্রেন্ড সার্কেল প্লাস আমার একটা ফ্রেন্ডের বড় ভাই মিশু ভাই, এখন এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে ভাই আপনারা তো আপনাদের ব্যান্ড আছে, হ্যাঁ, তো আপনারা যদি একটু আমাদের সাথে আসেন, আমাদের এই প্রোগ্রামটা করে দেন, আমরা খুব খুশি হব। তো তারাও খুব ইন্টারেস্টেড যে হ্যাঁ 31st ইভ ভালোই হয়। তো সবাই একসাথে আমরা এই একমত নিয়ে রওনা দিলাম রাজশাহীর দিকে। তো সারা রাস্তা খুব সুন্দরভাবে মজা করতে করতে আসলাম। বাড়িতে যখন আমরা ঢুকি, বাড়িতে ঢোকার পর মাইক্রো থেকে বের হয়ে আমি যখন মাটিতে পাটা রাখি, ফার্স্ট স্টেপ, সাথে সাথে আমার একটা ফিল হলো যে এখানে একটা বিপদ আছে, কিছু একটা ওয়েট করতেছে আমাদের জন্য, জায়গাটা ভালো না। যাই হোক, জিনিসটাকে আমি নিয়ে অতটা তোয়াক্কা করিনি ওই সময়। তো আমরা ঘরে চলে যাই, সবাই ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকি, কথাবার্তা বলতে থাকি, একে অপরের সাথে পরিচিত হই। তারপর ওইখান থেকে আমাদের যখন ডিনার প্রিপারেশন না হয়, ডিনার সার্ভ করা হচ্ছে, ওই সময় আমি বাড়ির বারান্দাটা বাড়ির পিছনের দিকে, সেখানে গিয়ে আমার একটা স্মোক করার অভ্যাস আছে, আমি স্মোক করতে থাকি। তো যাই হোক, স্মোক শেষ করার পর 2-1 মিনিট পরে হঠাৎ করে আমার কানে একটা শব্দ ভেসে আসে যে দয়া করো চলে যাও এখান থেকে। আমি শব্দটা শোনার সাথে সাথে আমার মানে স্টান্ড হয়ে গেলাম যে কে এটা, কেন কি এই কথাটা বলতে চাইলো আমাকে। তারপরে আমি জিনিসটা হাইড করলাম সবার কাছ থেকে, কারণ এমন একটা ইভ আমি চাই না কারো মজাটা নষ্ট করুক। যাই হোক, আমি কাউকে কিছু বলি না, ডিনার টেবিলে খাওয়া দাওয়া করি। খেতেও ইচ্ছা করতেছিলাম অ্যাকচুয়ালি। তো রাতে ঘুমাতে আমার অনেক দেরি হয়, সবার সাথে কথাবার্তা বলি, সবাই 12টা 12:30 মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি প্রায় 3টা পর্যন্ত ডাক না থাকি। 3টার পর অনেক কষ্ট করে আমার ঘুম হয়। তো ঘুমানোর পর আমি যে স্বপ্ন দেখি যে 31st নাইটে আমরা প্রোগ্রাম করছি। প্রোগ্রামে এক সাইডে কেটাররা খাবার সার্ভ করতেছে, মাঝখানে আমার সবাই বসে আছে। এক সাইডে একটা প্যান্ডেলের মধ্যে ব্যান্ডটা সেট আপ করা, হ্যাঁ, ডান্স সব সেট আপ করা। প্যান্ডেলটার একটা সাইডে একটা তাল গাছের মতন বেশ বড় পুরানো তাল গাছ এটা আছে। তো আমার যে ফ্রেন্ড, ওর বাবা হেঁটে আমার সামনে এসে বসলো। আমরা দুজনেই ব্যান্ডের সামনে, মানে প্যান্ডেলটার সামনে বসে বসে শো শুনতেছি। হঠাৎ করে তাল গাছটা কোনো কারণ ছাড়াই ভেঙে ওই ব্যান্ড পার্টির উপরে পড়ে গেল, মানে ব্যান্ডের উপরে পড়ে গেল প্যান্ডেলটা ভেঙে। আর অনেকেই ওখানে আহত হলো, ব্যথা পেল। তো এই জিনিসটা দেখার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেলাম, আমার অস্থির লেগে গেল। তারপরেও আমি কাউকে কিছু বললাম না, জিনিসটা হাইড করলাম, চিন্তা করলাম নাও হতে পারে,
বাট সাথে সাথে আমার কানে হালকাভাবে আজানের শব্দটা আসলো, ফজরের আজান। তা আমি যখন টেনশনে পড়ে গেলাম যে ফজরের আজানের সময় না এই টাইপের স্বপ্ন দেখাটা অনেকটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে, আর আমি যখন এইরকম কোনো স্বপ্ন দেখি সেটা 100% সত্যি হবে, মিস নেই হ্যাঁ, এটাতে। একদম। ওয়ান ওয়ে অর আনাদার আমি এটা স্টপ করতে পারবোই না। তো যাই হোক, পরের দিন প্রোগ্রাম সব সুন্দর মতো সব এনজয় করতেছি আমরা, বারবিকিউ হচ্ছে, কেটারাররা 7 ডিশের খাবার সার্ভ করতেছে, খুব মজা করতেছি। টাইমটা খুব সম্ভবত 9টা পর দিয়ে, সবাই একটা রিল্যাক্স মোডে মজা করতেছি। আমার ফ্রেন্ডরা সবাই এবং আপনারা ভুলে গেছেন স্বপ্নের কথা, তখন আর মনে আসছে না। হ্যাঁ, তখন আমি ভুলে গেছি বলতে গেলে, কারণ সারাদিন একটা আমাদের মধ্যে আমরা খুব মজার মধ্যে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, কারণ ওই সময় আর আমার ওই জিনিসটা মনে নাই যে এই জায়গাটার মধ্যেই, এই জায়গাটায় আমি দেখছিলাম এইরকম সেট আপ ছিল। আমার মনে পড়লো কখন, যখন আমি আমার সিটে বসে, আমার সামনে আমার ফ্রেন্ডের আব্বা আঙ্কেল যখন আমার সাথে এসে বসলো, তখনই ডেজাভুর মতন জিনিসটা আমার মাথায় হিট করলো। আমি এই জিনিসটা স্বপ্নে দেখেছিলাম, এবং Right. স্বপ্নে যেভাবে এসে আমার সামনে বসলো, যে গেটআপে ছিল, যে পজিশনটায় তাল গাছটা ছিল, যে পজিশনটায় প্যান্ডেলটা টানানো ছিল, সব সেম। আমার মাথায় তখনই সাথে সাথে ঢুকে গেছে যে এখনই কিছু একটা হবে। কি হবে, কি হবে, কিভাবে হবে, আমি ফাইন্ড আউট করতে পারতেছি না, খুবই টেন্সড। তো হঠাৎ করে আমার বুকের মাঝখানটাতে, যে জায়গাটার কথা আমি আগে বললাম, ওই জায়গাটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। যেখানে আপনার ওই যে পাথর বা কিছু হ্যাঁ, একটা আছে ওই জায়গাটা। কিছু একটা, তো এটা ঠান্ডা হয়ে গেল। আমি তাল গাছটার দিকে তাকিয়ে আছি, আমার মনে হলো যে একটা কালো অবয়ব ছায়ার মতন কিছু একটা তাল গাছটার মধ্যে হাত দিয়ে আছে, ফেলে দিবে। You can join us as well. মানে would you like to say something? মনে হলো যে তাল গাছটা ফেলে দিবে। হ্যাঁ, তো আমি খুব শক্ত করে আমার চেয়ারের হ্যান্ডেলটা ধরে আছে, আমার টেম্পার হাই হয়ে গেছে, আমি কি চিল্লাবো না কি করব। এর সাথে সাথে আমার কানে হঠাৎ করে করতে গেলে একটু হালকা সুরার মতো মানে শব্দ ভেসে ভেসে আসতেছে। কি সুর আমি ঠিক বলতে পারবো না সেটা, বাট আমার নিজের মনের অজান্তে সেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে এইটার কারণে হয়তো খুব সম্ভবত ওই জিনিসটা আটকে আছে ওখানে। এরকম 4 থেকে 5 মিনিট এরকম যায়। 5 মিনিট যাওয়ার পরে একটা হালকা বাতাসের মতন আসে, এবং ওই কালো অবয়বটা ধোঁয়ার মতন উড়ে চলে যায়। এরপরে যেটা হয় যে আমি সেন্সলেস হয়ে যাই ওখানে কমপ্লিটলি। তো সবাই স্টেজ থেকে নেমে আসে, আঙ্কেল আন্টি যারাই থাকে সবাই ওখানে আমাকে নিয়ে চলে যায় কমন রুমে। কমন রুমে যাওয়ার পরে আমাকে পানি টানি দেয়, পানি খাওয়ায়, মুখে পানি ছিটা দেয়। অ্যাবাউট 1 ঘন্টা পরে হয়তো আমার সেন্সটা ফিরে আসে। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে মিশু ভাই, যে আমাকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এরকম হইলা কেন? আমি কিছু বলার আগেই বাইরে যেখানে প্রোগ্রামটা চলতেছিল ওখান থেকে বিকট একটা শব্দ আসলো। হ্যাঁ, খুব বিকট একটা শব্দ। সবাই দৌড়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর দেখে যে তাল গাছটা ভেঙে ওই প্যান্ডেলটার উপরে পড়ছে, যেখানে ব্যান্ড চলতেছিল, মানে মিউজিক চলতেছিল। তো সবাই শক যে কিভাবে সম্ভব, এই তাল গাছ এতদিন হয়ে গেছে পড়েনি, কোনো ঝড় বৃষ্টি ছাড়া বাতাস ছাড়া পড়ে গেল। ইটস আনবিলিভেবল। তো সবাই ওখানে সাথে সাথে ডিসিশন নিয়ে নিল যে এখানে আর থাকবো না, ইম্পসিবল, কখন কি হয় তার কোনো ঠিক নেই, আমরা কালকে ব্যাক করবো। তো যাই হোক, রাতের বেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে বসি, তখন মিশু ভাই বললে ভালো হয় স্বপ্নটার ব্যাপারে। আরেকবার বলতে হবে প্লিজ। আচ্ছা, আমাকে ওই মাইক্রোফোনটা একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে একটু সুবিধা হতো। জি জি, হ্যাঁ প্লিজ। আচ্ছা, যখন এই আমরা স্টেজে উঠি, উঠার পরে সচরাচর ব্যান্ড মিউজিক করলে একটা আলাদা ওয়েদার তৈরি হয়। তো সেক্ষেত্রে মানে কে কি করতেছে খেয়াল থাকে না, জি বাইরের পরিবেশটা। জি। তো হঠাৎ যখন গান খুব জোরে সোরে শুরু, সেই সময় হঠাৎ দেখি কি দূরে মানে লোকজন জড়ো। আচ্ছা, তো গানটা শেষ করি নাই হয়তো, মাঝে না, শেষ হয়নি। শেষ হয়নি।
হঠাৎ করে থেমে হ্যাঁ। গেল, আমি সেন্সলেস হয়ে গেলাম, হ্যাঁ, আপনারা সবাই তখন, আমরা ওইখানে যাওয়ার পর স্টেজ নামার পর যাওয়ার পর বুঝলাম যে ও এই অবস্থা। তো আর তো গান করা পসিবল না ওই ক্ষেত্রে। তো তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে অনেকক্ষণ যাবত, ঘন্টাখানিক পরে তার এই জ্ঞান আসলে হয়তো। আসার পরে তো ব্যাপার কি হচ্ছে, হয়তো টেনশনের কারণে, যেহেতু স্বাস্থ্য ভালো তার, টেনশনের কারণে হতে পারে অনেক কিছু। তো ওঠার পর এই দেখলাম যে সে ঘামায় অস্থির। তো তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বা কি, তো সে সবকিছু বললো। তো বলার পর যে জিনিসটা আমার হলো সেটা হলো যে চুপ করে বসে থাকার পরে মানে ভাবতেছি যে ও জিনিসটা হয়েছে এতক্ষণ যাবত, যে গাছটা পড়ে গেল ভাই, এটা তো আমি দেখছি কোথাও। আচ্ছা, আপনি দেখছেন কোথাও? আমি দেখছি, হ্যাঁ। ওকে। তো আমি সচরাচর ভয় পাই, আমি সত্যি বলতে আর কি দ্বিধা নাই যে আমি ভয় পাই এসব আধ্যাত্মিক ব্যাপারগুলো। তো আমি চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ পরে তাকে বললাম যে ব্যাপারটা মানে দেখছি স্বপ্নে দেখা কালকে রাত্রে যখন আমি এখানে ছিলাম। ওনাকে বললেন? হ্যাঁ। হ্যাঁ। তো আমার সাথে যে আমার ব্যান্ড মেম্বাররা ছিল তারা বললো ভাইয়া আমরাও দেখছি। তার মানে সবাই আমরা 4 জন দেখছি। আমরা ব্যান্ড মেম্বার যারা ছিলাম 4 জন, রুমে যারা ছিলাম 4 জন দেখছি। এখানে একটা জিনিস আছে, টোটাল ব্যান্ড মেম্বার আমরা আমি তো ইনক্লুড করলে 8 জন, এবং 8 জন মানুষ 8 জন দেখেনি, আমরা 4 জন এক রুমে ছিলাম। আচ্ছা, যারা এক রুমে ছিলাম এই 4 জন আমরা দেখতে পারছি জিনিসটা স্বপ্নে, একদম সেম জিনিস, সেম ড্রিম। আর সবার ভিশনটা কিন্তু আমার বডিতে ছিল, মানে আমি যে ভিশনটা দেখছিলাম সেটা, কেউ যে স্টেজ থেকে জিনিসটা দেখছিল তা কিন্তু না। জি, ঠিক আছে। তারপর স্বপ্ন তো এটা দেখতেই পারি, আমার আসলে স্বপ্ন এটা আমি ওইভাবে নেই মাথায় যে এটা হতে পারে, কোন সময় চিন্তার কারণে হতে পারে, এই তাল গাছ পড়ে যাবে এরকম কিছু। তখন ভাবলাম যে তখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম যে এমন জিনিস হয় বা এখন বিশ্বাস করার মতো জিনিস। তারপর ওইখানে আর থাকা পসিবল না, কোনোভাবেই পসিবল না এইসব মানে। আর আমরা যেটা অবজার্ভ করলাম যে পিয়াসের ওই সেন্সলেস হওয়ার কারণটা হচ্ছে আমাদের বাইচে যাওয়া। মানে ও যদি না সেন্সলেস হইতো বা এরকম কিছু না হইতো, আমরা হয়তো ওখানে থাকতেন। যে কোনো ঘটনা হতে পারত। এই তো এই হচ্ছে অবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আপনাদের মানে লাস্টে একটা পার্ট ছিল, সেটা হচ্ছে যে এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরের দিন, যেটা আমি নাকি বাড়ির গুরুজনকে জিজ্ঞেস করি যে এখানে কি কোনো প্রবলেম আছে বা ছিল। ফার্স্টে সে ডিনাই করে জিনিসটা যে না কোনো প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, এটা তো লাস্ট পার্ট। সে ডিনাই করে যে এখানে না কোনো প্রবলেম নেই। তো আমি তাকে জোর দিয়ে বলি যে দেখেন আঙ্কেল, আমি কিন্তু বুঝতে পারতেছি এখানে একটা কিছু আছে, প্লিজ ডিনাই করবেন না, জিনিসটা কারো ক্ষতি হতে পারে। তো সে তখন খুলে আমাকে জিনিসটা বলে যে এখানে প্যান্ডেলটা টানানো ছিল, বাবা আমার একটা ভুল হয়েছে, তোমাদের আমি বলিনি। এখানে একটা ঘর ছিল, এই ঘরটাতে যে থাকতো সে কালো জাদু করতো, নানা রকম কালী সাধনা করতো। তো সে নাকি ধ্যানের মধ্যে মারা গেছে, অস্বাভাবিক মৃত্যু তার। তার মৃত্যুর পর থেকেই এরকম সমস্যা। আর তার মৃত্যুর পর হয়তো তার জানাজার কিছু দেওয়া হয়নি, যে ডাইরেক্ট দাফন করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই ওই ঘরটা সামহাউ মানে ওই ঘরটা তো এখন নাই, পুরো জায়গাটা এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রথম স্টোরিটার জন্য। এবং প্রতিদিনই কিছু না কিছু আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি। আমার রাতে ঘুম হলে নানা রকম উল্টাপাল্টা স্বপ্ন দেখি। স্পেশালি আমার সাথে যেটা হয়, আমার একটা বদ অভ্যাস আছে, আমি মিডনাইটে ছাদে হাঁটাচলা করি, আমার ভালো লাগে। আচ্ছা, এক একজন এক এক রকম। শীতের দিনে, গরমের দিনে, সব সময়। শীতের দিনে আমার আরো বেশি মজা লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে। তো এই হাঁটাহাঁটি করতে গিয়েই অনেকবারই আমার চোখে ধরা পড়েছে যে জিনিসটা, আমি আমার নিজেকে দেখতে পারি। আমি দরজা খুলে ছাদে ঢুকবো, মানে ছাদের দিকে যাব, সে সময় আমি দেখছি যে আমি ছাদে বসে আছি। আপনাকেই দেখতে, আমি আমাকেই দেখতে পারতেছি। হ্যাঁ, তো জিনিসটা আপনি দাঁড়িয়ে আছেন এবং উনি বসে আছেন। হ্যাঁ, উনি বসে আছেন। আমি ছাদে পা দেওয়ার সাথে সাথে সেম জামা কাপড় না, আচ্ছা, জামাটা কখনোই সেম থাকে না, টোটালি ব্ল্যাক। আচ্ছা, টোটাল ব্ল্যাক আউটফিটে থাকে। এন্ড ইউ ডোন্ট নো ওয়াই, মানে আমি এটা বুঝতে পারি না কখন। তো
তবে অফিয়ারে আমি একটা জিনিস বলি নেই, আমার ডুপ্লিকেট নিয়ে একটা স্টোরি আছে। এটা অ্যাকচুয়ালি আমার কাজিনের সাথে হয়। সেটা হচ্ছে আমার মার গ্রামে, মার এখানে গ্রামের বাড়ি, আমার এক কাজিন, ওদের বাড়িও ওই একই গ্রামেই, কিন্তু বাড়িটা পরিত্যক্ত। হ্যাঁ, তো ওই একটু অন্যরকম টাইপের, ডর ভয় বলতে কিছুই নেই ওর। সে গ্রামে রাত 11টা মানে তো অনেক। হ্যাঁ, এরকম টাইমে এসে ওর বাড়ির মধ্যে মানে বাড়ির আশপাশ দিয়ে হাঁটা চলা করে, আর জায়গাটা মোটেই ভালো না, ওখানে আলোর কোনো হদিস নেই। ওকে। তো ওইরকম অবস্থায় একদিন আমি আমার কয়েকটা ফ্রেন্ডরা মিলে আমাদের বাড়ির উঠানে গল্প করতেছি। ও হঠাৎ আমার ফোনে ফোন দিল, ফোন দিয়ে আমার আরেকটা কাজিনের নাম ধরে বলতেছে যে আমি কোথায়। আচ্ছা। আমাকে খুঁজতেছে আমার ফোনে ফোন দিয়ে। আমি বলে আমাকে খুঁজতেছিস কেন, আমি তো ফোনে কথা বলতেছি। বলে বলতেছে যে তুই ফোনে কিভাবে কথা বলতেছিস, তুই তো 2 সেকেন্ড আগে আমার সামনে আসিলি। হ্যাঁ, আমি যে শক্ট হয়ে গেলাম জায়গাটার মধ্যে। আমি বলি দেখ ফাইজলামি করিস না, আমি এখান থেকে 1 ঘন্টা ধরে বসে আছি এদিকে, আমরা সবাই গল্প করতেছি, তো তাড়াতাড়ি কোত্থেকে 2 মিনিটের মধ্যে দৌড়ে মানে আসলো। আমি দেখতেছি অনেক দূরের থেকে যে ও টর্চ লাইট বাড়ি মারতেছে, টর্চ লাইটটা জ্বলতেছে না কোনো কারণে। তো আসলো, আসার পর যে এটা বললো সেটা হচ্ছে ওর বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করতেছিল। ওদের বাড়িতে একটা আম গাছ আছে। হ্যাঁ, আম গাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখে আমি ওর সামনে। তো আমাদের ওই গ্রামটাতে একটা জায়গা আছে, এটাকে ডাঙ্গার পাড় বলে। এটার খুব মানে খারাপ একটা হিস্টোরি আছে, যুদ্ধের সময়কার হিস্টোরি। এখানে অনেক ছোট বাচ্চাদের মেরে ভালো হয়েছে। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত দেখা গেলে গ্রামে গেলে ওই জায়গাটায় যে বসি, আমরা এইসব ডর ভয়ে মানে বেশি একটা কেয়ার করি না এইসব স্টোরি গুলোকে। তো আমি ওকে নাকি বলছি যে চল আমরা ডাঙ্গার পাড়ে যে বসি, ওখানে গিয়ে গল্প করি। তো আমি নাকি ওকে নিয়ে গিয়েছি। হ্যাঁ, একসাথে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ এক সময় আমাকে বললো যে তুই স্মোক করবি? আমি কোনো উত্তর দিইনি। ও আমাকে বললো মানে স্মোক কর, আমি বের করে দিই। ও সিগারেটটা প্যাকেট থেকে বের করে আমার ওর নিজের মুখে ধরাবে। হ্যাঁ, তো যেই নাকি আগুনটা ধরিয়ে সিগারেটটা ধরিয়ে আমার কাছে দিবে, সাথে সাথে দেখে আমি নাই ওর সামনে। আশপাশে তাকায়, কোনো জায়গায় নেই। এত তাড়াতাড়ি আমার ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো মানে ইম্পসিবল। আমার মতন ওয়েটের একজন মানুষ, রাইট, ঠিক আছে, ইম্পসিবল এটা। আরেকটা জিনিস, আপনার কোন সময় ভয় লাগে না এরকম যে এই যে আপনি বললেন যে আপনার ফ্যামিলিতে এই ব্যাপারটা আছে এবং আপনার জীবনে কখনো কোনো ধরনের অসুখ করে না, এই ব্যাপারটা ভয় লাগে না আপনার মাঝে মাঝে ভাবতে যে স্বাভাবিক মানুষের সাধারণত জ্বর সর্দি কোনো না কোনো সময় কিছু না কিছু কোনো সময় না কোনো সময় হয়েছেই। হ্যাঁ, আপনার এখন আপনি তো মোটামুটি আপনাকে কি মোটামুটি মাঝ বয়সের কাছাকাছি বলা যায়? হ্যাঁ, তা বলা যায়। এখনো পর্যন্ত আপনার কোনো অসুখ হয় নাই? এটা খুবই আমার এখনো পর্যন্ত কোনো রকমই মেজর কোনো কিছুই হয়নি। ঠান্ডাও খুব কম। দেখা গেছে আমি সারাদিন বৃষ্টিতে ভিজেছি, হয়তো রাত্রে আধা ঘন্টার জন্য আমার একটু নাক দিয়ে পানি পড়বে, জাস্ট এর চেয়ে বেশি কখনোই কিছু হয়নি আমার, কখনো কোনো ধরনের কিছু। আর ভয়ের যে বিষয়, এবং এটা আপনার ফ্যামিলিতে সবাই জানতেনই যে? হ্যাঁ, এটা জানে যে এটা আমার বিষয়েও মানে আপনি যে প্রোটেক্টেড সামহাউ, এটা সবাই জানে। এটা সবাই জানে যে আমার আশপাশ যে কোনো সময় ডেঞ্জার কোনো সময় থাকবে না। আমি যেখানে থাকবো সেখানে কোনো ক্ষতি হতে পারবে না। আর ভয়ের ব্যাপারটা কি বলছিলেন জানো? আর ভয়ের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজে কখনো ভয় পাইনি এই পর্যন্ত। এখনো পর্যন্ত ভয় পান নাই? আমার লাইফে আমি কোনো কিছু দেখে ভয় পাইনি। হ্যাঁ, আমার ফোবিয়া আছে, আমার ব্লাড ফোবিয়া আছে। ফোবিয়া আমার ব্লাড দেখলে, ব্লাড বলতে সব সময় না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। হ্যাঁ, ওটা অন্য একটা প্রবলেম। বাট এছাড়া যে ভয় পাওয়া, হ্যাঁ, বোম ফুটলে যেরকম ভয় পায়, অনেক হয়েছে না যে রাজনীতির সময়, ইলেকশনের সময় বোম ফুটতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ভাঙচুর করতেছে, আমি নর্মালি হাঁটতেছে, আমার কোনো সময় কেয়ারই করি না যে আমার পায়ের সামনে একটা বোম ফুটতে পারে বা আমার গায়ে কিছু লাগতে পারে। এবং আপনি যে এই যে অশরীর যা কিছু এইগুলো নিয়ে কোনো সময় ভয় পান নাই?
না, এগুলি নিয়ে আমি কখনোই ভয় পাই না। কোনো ব্যাপার নেই। খুবই অদ্ভুত আপনার জীবন এবং খুবই অন্যরকম, এবং আপনার বুকের মাঝখানে যে পাথরের ঘটনাটা বললেন এটা আমার আজীবন আমার মনে হয় যে আমার মনে থাকবে। এবং আপনি বলছেন যে আপনার ফ্যামিলির প্রত্যেকেরই এই ব্যাপারটা আছে। হ্যাঁ। খুবই উইয়ার্ড। এবং এক্সরে করার পরে ধরা পড়েছিল, রাইট? এটা এক্সরে করার পর ধরা পড়েছে। এবং ডাক্তার অপারেশন করতে চেয়েছিল, আপনি রাজি হন সেটা নাই? হ্যাঁ, আমার আপনার বাবা বেসিক্যালি রাজি হন নাই। রাজি। এবং সামহাও সেই পাথরটা আপনাদের প্রোটেক্ট করছে বলে আপনারা বিশ্বাস করেন। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে কথা বলার জন্য বা সময় দেওয়ার জন্য। আমরা চলে যাবো আবার আপনার ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরির জন্য। এবং রাসেল ভাই, হ্যালো লিসেনার্স। সেকেন্ড স্টোরি যে ঘটনাটা আমি যে সেকেন্ড স্টোরিটা আমি বলবো, এটা ঘটে সিলেটে। এবং আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। তো আমি একদিন আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাবো আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে পারে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাক। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালায়, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার ই করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনে হচ্ছে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক, পাথর লোডই ছিল, পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় জাফলং এর আগে জৈন্তাপুর পরে। তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মোটামুটি সারা রাতই খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হলো যে ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো সিগারেট কিনতে ভুলে গেছে, আমাদের একটা সিগারেট খাওয়া দাওয়া। তখন তার হেল্পার বলে ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগেই এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, 2 জন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যেই বাজারে গেলেন সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, 2 জন লোকও ঠিক আছে। ওই 2 জন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে।
ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে, যাই হোক, বাট হ্যাঁ। ওনাদেরকে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনার গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে ই করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো না, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে, মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারি না। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণেই দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয়, এটা দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে 1 হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনার পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেজন ছিল এবং 2 পা ধরে যে 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন 4 দিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে। ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকে। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ কি, কেন এই ব্যক্তির সাথে, লাশের সাথে এইটাই ঘটলো, আরো তো অনেকের সাথে ঘটতে পারে, এনার সাথেই কেন? তখন উনি আমাকে যেটা বললেন যে ওনারা পরবর্তীতে যখন আবার মানে মাল আনতে গিয়েছিলেন ওখানে, ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে, তখন স্থানীয় লোকজন বলল যে
উনি যখন উনি তো আসলে পাথর, যেমন জাফলং এ দেখি যে ওই স্রোতে পাথর আসে, সেই পাথরগুলো তুলে আনা হয় আর কি। তো উনি পাথর তোলার কাজটা করতেন। উনি হঠাৎ করে অন্য যারা পাথর তুলে এসে বলেছে, এই দেখ দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি। সেটা কেমন, মানে সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর, ছোট্ট একটা, মানে হয়তো বা 2 হাত হবে আমাকে যতটুকু বলেছে, মানুষ আকৃতির পাথর। বলেছে দেখ দেখ পাথরটা পেয়েছি। তখন লোকজন বলছিল ওটা তাহলে উপরে তুলে নিয়ে আয়। তখন উনি ওই হাতে করে, মানে হাতটা মাথার উপরে রেখে 2 পাথর 2 হাত উপরে তুলে, মানে পাথরটা মাথার উপরে তুলে উনি হেঁটে আসছিলেন। এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন, মানে বলছে স্ট্রোক করেন আর কি। হঠাৎ করে সবল একজন লোক স্ট্রোক করেন এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়ে যান। এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং উনি তখন মারা যান। এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা তাহলে কোথায় গেল। ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে খোঁজার জন্য, কিন্তু ওই পাথরটা আর পাওয়া যায়নি। তো ধারণা করা হয় ওই পাথরেই হয়তো বা কোনো ঘটনা ছিল, যার কারণে ওনার এই নির্মম পরিণতিটা হয়েছে, লাশের সাথে পরিণতিটা হয়েছে। আর আসলে ভাই ওই যে লাশটা যখন ওই যেভাবে ওনাকে মানে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন, যেই দেখুক ভয় পাবেন, তার থেকে ভালো এখানে কোনো একটা কবরস্থানে আমরা এটাকে দাফন করে দিই। তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয়। তো আসলে ভাই এখানে আর একটা ব্যাপার আমি বলি যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজার গুলো থাকতো, পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করত। তো ওইখানেও একটা ঘটনা, ওই জায়গাটার নিয়েও আর একটা ঘটনা আছে। তো হয়তোবা ওইখান থেকেই ওই যিনি ড্রাইভার, মানে যিনি হেল্পার ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক জৈন্তাপুর পার হওয়ার পরেই তারা ট্রাকটাকে বেশি ভার অনুভব করছে, মনে হচ্ছে যে ট্রাকটা আরো বেশি ডাবল লোড হয়ে গেছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারেন না, কি মনে হচ্ছে হঠাৎ করে লোড হয়ে গেছে, ট্রাকের কোনো সমস্যা থাকতে পারে। তো হয়তোবা ওই স্থানটাও একটা কারণ হতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আফনান ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমার নাম কাব্য, আমি মিরপুর থেকে এসেছি। তো ভাইয়া স্টোরিটা, জি প্লিজ। স্টোরিটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের। জি, আমরা ভূতের ফিল্ম অনেক আগে থেকেই শোনা হয়। থ্যাংক ইউ। তো যখন ভূতিস টিম যখন এখানে রেগুলার আসতো, তখন মানে আমাদের মধ্যেও দুই ফ্রেন্ডের মধ্যে একটু বেশি আগ্রহ জাগেছে, আমরা দেখি একটু এক্সপিরিয়েন্স করা যায় কিনা কিছু। আচ্ছা, তো মিরপুর মাজার রোডের ওখানে একটা মাদ্রাসা আছে অনেক পুরনো, তো নামটা আমরা কিছু বলবো না আমরা। হ্যাঁ, ওকে। তো সেখানে আমরা একটা ইনভেস্টিগেশনে যাই। তো জায়গাটা হচ্ছে পরিত্যক্ত, মাদ্রাসাটা মানে পরিত্যক্ত আর কি, অনেক আগের একটা মাদ্রাসা, এখন কিছু হয় না সেখানে, খালি বাড়ি পড়ে আছে। তো আমরা সেখানে যাই, তো যাওয়ার পরে ওই সম্পর্কে একটু সবার কাছে একটু আস্ক করি যে আসলে এখানে কি, মানে অনেক বড় প্রপার্টি খালি পড়ে আছে। তো ওনারা আসলে কেউ বলতে যাচ্ছে না আমাদেরকে, একটু রুড বিহেভ করে আমাদের সাথে। তো একজন চায়ের দোকানদার আমাকে যেটা বলে যে আগে এখানে অনেক ডোনেশন আসতো মধ্যপ্রাচ্য থেকে, অনেক বড় বড় শেখেরা আসতো এখানে, তো এরপরে কিছু এখন আর তেমন একটা হয় না। রিজনটা কি সেটা আমাদের ওনারা কেউ বলতে পারেনি। তো আমরা চিন্তা করলাম যে একটু ভিতরে ঢুকে দেখি। তো আমরা সামহাও কোনো একটা ভাবে আমরা ভিতরে ঢুকি। তো ঢোকার পর যেটা হয় যে বাইরে প্রচন্ড গরম, আর ভেতরে যখন আমরা ঢুকলাম, ঢোকার পর দেখছি প্রচন্ড ঠান্ডা জায়গাটা, মানে আমরা গায়ে রোদ পড়ছে, বাট তারপর জায়গাটা ঠান্ডা। তো আমরা ভেতরে একটু ঘোরাঘুরি করে দেখি, যেহেতু মাদ্রাসা একটু বিল্ডিং টাইপের, তো গেট লাগানো, কিছু গেট লাগানো ছিল, ভিতরে ঢুকতে পারিনি। তো কিছু গেটের সামনে থেকে ভিতরে দেখলাম যে একটা ছবি আঁকা আর কি, মানে যেটা মধ্যপ্রাচ্যের মুঘল আমলের যেরকম মানুষ যেরকম পোশাক টোশাক পড়তে, এরকম পোশাক পরে একটা ছবি, একটা মানুষ ছবি আঁকা। তো আমরা জাস্ট ছবি নেই, তো ছবি নিয়ে জাস্ট আমরা আর একটু ঘোরাঘুরি করে দেখি। তো যার জায়গাটা, তার নামটা আমি বলছি না, তো ওনার সম্পর্কে যেটা জানতে পারি যে উনি একটা নাকি ছাগল পালতো, মানে ওনার সম্পর্কে যেটা শুনলাম আর কি, যে উনি এখানে একাই থাকে, তো উনি কোনো ইয়াদ নেই, ছাগল পালে। তো আমরা যখন আমরা ঢুকি, তো ঢোকার পরে কোনো ছাগলটাকে আমরা কিছু দেখতে পাইনি। আচ্ছা। তো আমরা যখন বের হয়ে চলে আসবো, তখন পট করে কোথায় যেন ছাগল ডেকে উঠলো। আচ্ছা, আমরা একটু বেশি ভয় পেয়েছি, মানে এতক্ষণ আমরা কিছু দেখলাম না, যেখানে হঠাৎ করে এটা কোথেকে চলে আসলো। তো আমরা বের হয়ে চলে আসি ওখান থেকে আবার। তো বের হয়ে চলে আসার পরে যখন আমরা যে পিকগুলো আমরা ওখানে তুলেছিলাম, তো সেগুলো যখন আমরা দেখতে থাকি, তখন দেখা যায় যে আমরা যে ছবির যে পিকটা আমরা তুলছিলাম, সেই পিকটার মধ্যে শুধু মানে স্পেস কিছু নাই, শুধু ড্রেস আপটাই আছে সেখানে। মানে যখন আমার ফ্রেন্ডরা বলে যে আমি তো ছবি তুলছিলাম যখন, তখন তো আমি একটা ফেস দেখছি ওখানে, ফেস, হাত, জামার থেকে হাত বের হয়ে আছে, হাতে আঙুল টাঙুল সবই ছিল। যখন আমরা ছবিটা দেখি,
সে নিচে কিছুই নেই, জাস্ট শুধু ড্রেস আপটি শুধু আছে, এছাড়া কিছু সেখানে ছিল না। তো এই ছিল একটা আমাদের নিজেদের দুজনের এক্সপিরিয়েন্স করা ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আমি মোহাম্মদ আব্দুল আলিম, রাজবাড়ী জেলা থেকে। জি বলেন। যে আমার ঘটনাটা, আমি একটা পাবলিকেশনের সাথে কাজ করি, সেই সুবাদে আমার ওই ভাইটার সাথে পরিচিত। তো ওনার নাম হচ্ছে বাবু ভাই। বাবু, বাড়িটা হচ্ছে ওনার রাজবাড়ী বানিয়াবহ এলাকাতে। তো উনি ঘটনাটা শেয়ার করেছিলেন একটা ড্রাইভার কেন্দ্রিক। তো বলে রাখি রাসেল ভাই, ওই ড্রাইভারটা হচ্ছে মাইক্রো ড্রাইভার ছিল। উনি ঢাকা থেকে লোক বিভিন্ন এলাকাতে নিতেন। তো ওনার বাড়ির ঠিক 2-3 বাড়ি পরে একটা ছেলে বেশ কিছুদিন যাবৎ খুব শুকিয়ে যাচ্ছিল। তো ডাক্তার বা অন্য কোনো মহল থেকে খুব ভালো ফলাফল পাচ্ছিল না এই ট্রিটমেন্ট বাবদ। তো তারা চিন্তা করে বিষয়টা কি হলো, তখন ওই এলাকাতে একটা মুরব্বী টাইপের লোক ছিল, যিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় জানতেন। তো উনি হঠাৎ করে একটা সমাধান দিলেন যে সম্ভবত ওনাকে কোনো তাবিজ টোনা করা হয়েছে, অর্থাৎ এলাকায় বলা হয় বানটোনা, মেরে ফেলার জন্য যে বানটোনা করা হয়। তো এটা সমাধান কি করবেন, তখন ওনার কাছে সমাধান চাওয়া হলে উনি এটাতে উদ্যোগ নিলেন। যে উদ্যোগ নেওয়ার জন্য উনি একদিন সন্ধ্যার সময় সবাইকে ডাকলেন ওই বাড়িতে, যে হ্যাঁ আমরা আজকে এটা একটু বের করার চেষ্টা করব, যে আসলে তাবিজটা কোথায় আছে, আমরা যদি তুলতে পারি তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে। তখন উনি ওনার সেই পুরাতন এই সমস্ত কাজকর্ম করার জন্য বেশ কিছু পুরাতন মানুষের হাড় বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে উনি এই ধরনের একটা মজমা বসান, যেখানে এই বিষয়গুলো উনি মানে প্রকাশ করতে পারেন। তো উনি এটা আয়োজন করলেন। তো উনি এটা যখন নিজে মন্ত্র পড়ছিলেন, দোয়া পড়ছিলেন, ওনার মতো করে নিজে চেষ্টা করছিলেন, তখন একটা সময় এমন হয়েছে যে উনি সবাইকে বলে রাখি, প্রথমেই বলেছেন যে আমি যা করব আপনারা আমার সাথে সেটাই করবেন, আমি যদি এখানে না থাকি, কোথাও চলে যাই, আমার সাথে আপনারা যাবেন। তো উনি এই কথাগুলো বলার সময় কিন্তু সকলে একটা আতঙ্কের মধ্যে থাকে যে না জানি কখন কি হয়। তো উনি যখন এই মন্ত্র পড়ছিলেন এমন সময় উনি খুব জোরে জোরে, মানে কি বলবো, নিঃশ্বাস নিচ্ছিলেন। আমরা যেমন অনেক সময় হাঁপসে গেলাম, এরকম নিঃশ্বাস নিই, উনি ওই রকম নিঃশ্বাস নিচ্ছিলেন। তো হঠাৎ সবাই এই নিঃশ্বাস দেখে ওনার দিকে তাকালেন। তো তাকে দেখলেন যে ওনার মুখের যে আকৃতিটা, বিভিন্ন যে গাছের কাঁটা থাকে একরকম, ওই কাঁটার মতো পুরো মুখটাই হয়ে গেছে। তখন মানুষজন আরো ভয়ানক ভাবে তাকাতে লাগলেন, দেখলেন ওনার চোখ দুটো একটু আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে উপর থেকে একটা আলোর ঝলক আসলো, আর সঙ্গে সঙ্গেই উনি ওখান থেকে উঠে দৌড়াতে লাগলেন। আর সবাইকে বলা ছিল যে দৌড়াতে হবে, ওনার পিছনে যেতে হবে। তখন সবাই ওনার পিছনে পিছনে দৌড়াতে লাগলেন। তো উনি ঠিক বাড়ি থেকে একটু দূরে একটা ঝোপঝাড় ছিল, ওই ঝাড়ের মধ্যে গিয়ে পড়লেন। পড়ার পরে উনি ওখান থেকে উঠে বললেন যে হ্যাঁ, এই তাবিজটা এইখানেই গাড়া আছে। তো সবাই মিলে চেষ্টা করলেন ওখান থেকে তাবিজটা ওঠানোর জন্য, বেশ চেষ্টার করে পারলেন না। আর ওই ড্রাইভারটা ওখানে গিয়েছিলেন, তখন ওই ড্রাইভারটা নিজে উদ্যোগ দিলেন যে হ্যাঁ, স্বর্ণ কাটা যেভাবে কাদা থেকে কাদাগুলোকে পানিতে ধুয়ে স্বর্ণ বের করে, তাহলে আমরা মনে হয় তাবিজটাকে এভাবে বের করতে পারবো। তখন ওই ড্রাইভারের উদ্যোগে এইভাবে কাজ করা হয়, কিছু মাটি ওখান থেকে সংগ্রহ করে ওই মাটির মধ্যে থেকে এইভাবে তাবিজটা বের করা হয়। উল্লেখ্য, এই তাবিজটা নাকি ওই ড্রাইভার নিজেই খোলার পরে উনি যেটা দেখতে পায় যে তাবিজের মধ্যে ছিল কিছু কাগজ, কিছু চুল আর পিতলের কিছু জিনিসপত্র ছিল। তো ওই জিনিসগুলো যখন উনি হাতের তালুতে নেয় ড্রাইভারটা, তখন ড্রাইভারটা নিজেকে একটু অন্যভাবে ফিল করে যে আমি এগুলো নিলাম, আমার জন্য কেমন লাগছে। তো সেদিন নিজে নিজে ভয় পেয়ে যায়। তো যাই হোক, সেদিন রাতে সবাই বাসায় ফিরলো এই তাবিজগুলো ঘটনা শেষে। তখন ওই ড্রাইভারের আবার পরের দিন সকালে ঢাকাতে একটা ক্লায়েন্ট ছিল, ওনাকে ওই টিপ দিতে হবে, রাজবাড়িতে ওনাকে পৌঁছাতে হবে। তো উনি বাড়ি থেকে ওই গাড়িটা নিয়ে চিন্তা করলেন, আমার তো সকালে টিপ, আমাকে রাতেই বেরোতে হবে। এই ঘটনাতে এমনিই ভয় পাচ্ছেন। তারপরে উনি রাতে বের হলেন, চিন্তা করলেন যেতেই হবে। তো বানিয়াবহ থেকে রাজবাড়ী পান্না চত্বর বা এই এলাকাটা দিয়ে যাওয়ার সময় যে মূল রাস্তাটা ছিল খুব উঁচু নিচু। এখন উনি এই উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেক দিনই তাকে ব্রেক করাতে হতো, কিন্তু ওই দিন উনি যখন গাড়ি নিয়ে বের হলেন, তখন উনি গাড়ি নিয়ে বের হওয়ার পরে গাড়িটা নিয়ে উনি খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারছিলেন না। যখন রাস্তায় নামলেন, রাস্তায় উনি গাড়ি চালাতে গিয়ে দেখলেন যে গাড়ি তো আগের মতো আর ওইভাবে কষ্ট করে চালাতে হচ্ছে না, গাড়িটা কেমন যেন একাই যাচ্ছে। তো উনি নিজেকে ফিল করলেন, কি ব্যাপার, রাস্তাটা কি একদিনে হঠাৎ করে ঠিক হয়ে গেল কিনা, না আমি কি আসলে আমি এমন কেন লাগছে আমার কাছে।
তখন উনি ওনার গাড়ির হেডলাইট দিয়ে সামনে রাস্তা দেখার চেষ্টা করলেন যে আসলে কি অবস্থা আছে ওখানে। তো উনি রাস্তা দেখলেন যে না, রাস্তা তো সেই একই রকম উঁচা নিচে গর্ত এরকম আছে, কিন্তু উনি ফিল করছেন যে গাড়ি কোনো রকম ওই উঁচা নিচের মধ্যে নাই রাসেল ভাই। তখন ও আরেকটু ভাবে যে কি ব্যাপার, কি হলো। তখন সে নিজে একটু যখন দেখলো যে গাড়ি তো উনি শুধু স্টিয়ারিং করছে, বাট স্টিয়ারিং করার পরে গাড়ি খুব দ্রুত চলছে। হঠাৎ করে উনি নাকের মধ্যে একটা গন্ধ পায়, যেমন অনেক দিন পরে কোনো একটা জন্তু মরে থাকলে যে গন্ধগুলো হয়, বিকট দুর্গন্ধ। তখন উনি গাড়িতে চিন্তা করলেন যে গন্ধটা অবশ্যই গাড়ির মধ্যেই হবে। তখন উনি গাড়িতে গন্ধ বুঝে তিনি ওনার ওই সামনের যে লুকিং গ্লাসটা ছিল, ওই গ্লাস দিয়ে গাড়ির পিছনের সিটগুলোর দিকে তাকাচ্ছিল। তো দেখলো ওখানে ওই যে লোকটা তাবিজ উঠানোর কাজ করেছিল, ওই লোকটা ওখানে শুয়ে আছে। উনি যে আকৃতির ছিলেন ওখানে অনেক ফুলে গেছেন, মনে হয় যেন ওনার 7-8 দিনের একটা লাশ, মানে ওইভাবে শুয়ে আছেন, কিন্তু ওনার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন উনি দৃষ্টিটা দেখে ওনার গায়ে লোম দাঁড়িয়ে যায়, সে খুব ভয় পায়। এখন এমন অবস্থায় উনি চিন্তা করলো যে আমি দৃষ্টিটা একটু সরাসরি দেখবো। সে যখন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো, তখন উনি ওনার অজান্তেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্ট করার পরে উনি পরের দিন ওনাকে পাওয়া হলো। তো পরের দিন ওনাকে পাওয়া হলে বাসায় নেওয়া হয়। বাসায় নেওয়ার পরে উনি একটা অস্বাভাবিক আচরণ শুরু করে। ওনার সামনে কাউকে উনি সহ্য করতে পারে না। অবশেষে 3-4 দিন পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর কিছু লোকজন খুঁজে বের করলো যে উনি ওই ঝোপের কাছেই ওখানেই মৃত অবস্থায় পড়েছিল। এই ছিল আমার সংক্ষিপ্ত ঘটনা রাসেল ভাই। মোহাম্মদ মনিরুজ্জামান, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 4th বর্ষের স্টুডেন্ট। ওকে, যাই আমরা আপনার ঘটনায়। তো ঘটনাটা আজ থেকে 4 বছর আগের। আমরা তখন কোচিং করতাম, মেরিন কোচিং। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর বাসা বান্দরবনে। জি। বান্দরবনের রাঙ্গামাটির একটা মানে সীমানা পয়েন্টে। তো গল্পে রাহেল নাম বলছিলেন না? সরি, রাহেল, যার সাথে ঘটনাটা, তার নাম রাহেল। আচ্ছা, ওকে। তো ফ্রেন্ড আমরা সবাই মিলে, ও বলে যে আমাদের ওখানে অনেক অ্যাডনর্মাল অনেক কিছু দেখা যায়, প্যারানর্মাল অনেক ঘটনা ঘটে। আমাদের যে বান্দরবনের ফ্রেন্ডটা ছিল, তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সাথে তোর বাসায় আমরা ট্যুরে যাব। আমরা প্যারানর্মাল এইগুলো দেখার আমাদের অনেক ইন্টারেস্ট ছিল আমাদের সবারই। তো অ্যাটলিস্ট আমরা সবাই লাস্টে 5 জন গেলাম, ও সহ 6 জন। যাওয়ার পরে ইতিমধ্যে আমাদের রাত হয়ে গেল যেতে। যাওয়ার পরে আমরা রাসেল ভাই যখন গেলাম তখন রাত 12টা বাজে। গ্রামের রাস্তা, পাহাড়ি রাস্তা, অনেক মানে ভয়ঙ্কর একটা পরিবেশ। তো রীতিমতো গ্রামে পৌঁছানোর পরেই আমরা ঘুমায় গেলাম। পরের দিন সকালে আমাদেরকে দেখালো, পাশের একটা পাহাড় দেখালো, যে পাহাড়টা কোনো মানুষ নাই, মানে কোনো জনবসতি নাই। তো বোঝা যাচ্ছে যে এই পাহাড়ে একটা সময় জনবসতি ছিল, যে এখানে কেউ বাস করত, এই পাহাড়ে কোনো মানে জনবসতি ছিল। তো এখন আর কোনো নাই, কোনো জনবসতি নাই। তো আমরা রীতিমতো রাত্রে 12টার দিকে ওদের বাসাতে ছিল, পাহাড়ের গায়ে ঘেঁষানো, মাথা করা। তো মাথার উপর থেকে দেখলাম যে পাশের পাহাড়টাতে মনে হচ্ছে যে অনেক মানুষ বাস করে, অনেক মানে একটা শহরের মতো, একটা গ্রামের মতো, মারমাপাড়া যেমন হয় এমন টাইপের আর কি। তো আমরা রীতিমতো ওই দিন রাত্রে গেলাম না, ভয় পাচ্ছিল সবাই যে কে আমাদের সাথে যাবে, আমরা তো পাহাড়ি রাস্তায় যাব না। পরের দিন আমাদের ওই ফ্রেন্ডের ভাই আসলো, উনি চিটাগাংয়ে ছিলেন, চিটাগাং থেকে আসলেন। তো আমরা ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন 12টা হবে এরকম টাইমে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পাহাড়টা এখান থেকে 500 মিটার দূরে এরকম হবে। তো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমার যে ফ্রেন্ডরা ছিল, একটা ফ্রেন্ড ছিল, ও নিজেকে অনেক সাহসী বলতেছিল যে আমার অনেক সাহস, এসে আমি সামনে যাব। তো সামনে যাচ্ছিল, আমরা 1 মিটার ডিস্টেন্স। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের জাস্ট মাথার সেন্স কাজ করতেছিল না এখন কয়টা বাজে, এরকম আমাদের এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে যে আমরা স্বাভাবিকভাবে সবকিছু করতেছি। তো সামনে যাওয়ার পরে দেখলাম কিছু বাচ্চা, 8-10 বছর বয়স হবে, এই টাইপের কিছু বাচ্চা মানে খেলা করতেছে। তো আমাদের যে ফ্রেন্ডটা ছিল, ও ফ্রেন্ডটা সবার সামনে, ওই ফ্রেন্ডটা একটা বাচ্চার ওই বাচ্চাদের কাছে গেল, গিয়ে ওই বাচ্চাদের ভেতর একজনের হাত ধরলো।
তখনই আসলে মূল ঘটনাটা আসলে ভাই, তখন ওই বাচ্চাগুলো, সব বাচ্চাগুলো এমন ভাবে তাকাইলো আমার ফ্রেন্ডের দিকে, ওই চোখগুলা মানে চোখগুলা আপনি আমরা নিজের চোখে দেখেছেন এটা? হ্যাঁ, নিজের চোখে দেখা, চোখগুলা বের হয়ে আসছে, চোখগুলা বড় বড় বের হয়ে, চোখগুলা বড় বড় এটা বের হয়ে চলে আসছে। এই দৃশ্য দেখার পরে আমার ফ্রেন্ড ওখানেই আর কি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হওয়ার পরে আমাদের সাথে যে ভাইয়াটা ছিল, ওই ভাইয়াটার হাতে একটা পাহাড়ি রাস্তায় যাওয়ার জন্য একটা ছোরা ছিল, তো ওই ছোরা দিয়ে ওই বাচ্চাগুলোকে সরানোর চেষ্টা করতেছিল, কিন্তু বাচ্চাগুলো সরতেছিল না। প্লাস ওখানে মানে একটা ভৌতিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অনেক মানে ভয়ানক শব্দ ভেসে আসতেছিল পাহাড় থেকে। মানে এই ভাষাগুলো আমরা আসলে কোথাও শুনি নাই, এরকম ল্যাঙ্গুয়েজ। তো কিছুক্ষণ পর সবকিছু শান্ত, ওই পাহাড়টাতে যে জনবসতি এটার কোনো চিহ্ন মাত্র নাই, কোনো আলো নাই, কোনো কিছুই দেখা যাচ্ছে না। রাসেল ভাই, নিজের চোখে মানে অবিশ্বাস করতে পারতেছিলাম না যে কি দেখলাম আমরা এটা। তো ওই বাচ্চাগুলোও নাই, তো আমরা ফ্রেন্ডকে নিয়ে আসলাম, নিয়ে এসে পাহাড়ের এই যে জনবসতি আছে ওই জনবসতিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই শব্দগুলো কি শব্দ আসতেছিল, এই শব্দগুলো আসলে কি ধরনের শব্দ আসতেছিল, আপনারা একটু বলবেন? তো বলতেছিল যে তোমরা এই এলাকা থেকে ছেড়ে যাও, এই এলাকায় তোমরা এসো না, এই এলাকায় থেকে চলে যাও, এখনই চলে যাও, এরকম একটা শব্দ ওরা ওদের মারমা ভাষায় বলতেছিল। তো পরে ওই গ্রামের অনেকে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম আসলে ব্যাপারটা কি। তো বললো যে আসলে অনেক বছর আগে, প্রায় 10-15-20 বছর আগে ওখানে হচ্ছে জনবসতি ছিল। জনবসতিটা আসলে পাহাড় ধসের মাধ্যমে জনবসতিটা পুরাটাই মানে মাটির নিচে চাপা পড়ে। অনেক বাচ্চা ছিল, অনেকেই ছিল যারা মারা পড়ে, আর যারা বেঁচে ছিল তারা এই গ্রামটাতে চলে আসে। তো ওখানে আসলে কোনো জনবসতি নাই, এই জন্য এখানে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা এখনো স্বাভাবিকই আছে, যে ফ্রেন্ডটা মানে সেন্সলেস হয়ে যায়, ও আসলে এখন মেরিন প্রফেশনে আছে, জাহাজে ঘুরে আর কি। ও এখনো, আমরা যখন সব ফ্রেন্ডরা এক হই, তো ও এখনো এই ঘটনাটা বলে যে ওর লাইফের মানে ও কোনোদিন এতটা ভয় পায়নি। And today he is with us from Singapore, right? সরি, ও হচ্ছে থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে, সরি আমি সিঙ্গাপুরে বলে ফেলেছি, থাইল্যান্ডে। ওকে, এবং অ্যাপ দিয়ে শুনছি আপনি বললেন, একটু আগে আপনার সাথে যোগাযোগ হয়েছে, অনলাইনে শুনছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই তো আপনার স্টোরি ছিল, রাইট? কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি সবসময় ভালো দলই থাকেন। আমিও অনেক ভালো আছি। আমার নাম মোহাম্মদ হামিদুজ্জামান রিজন। আমি জার্মানির এসেন নামে একটা সিটিতে থাকি প্রায় 4 বছর যাবত, এবং আমি ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতেছি ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে। আমি পড়াশোনার পাশাপাশি একটা ইটালিয়ান রেস্টুরেন্টের বারে পার্ট টাইম জব করি। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার সাথে ঘটে কয়েকদিন আগে, ডেটটা মনে হয় আমার 6 সেপ্টেম্বর হবে, ঠিক খেয়াল নাই এখন। তো আমি যখন বারে যারা জব করে জার্মানিতে, তাদের কি করতে হয়, এই যে আপনার গেস্টের জন্য ড্রিঙ্কস বানাইতে হয়, এবং পাশাপাশি এই যে গ্লাসগুলা ইউজ করা, যে গ্লাসগুলা নিজেরাই ধুইতে হয়। যেহেতু রেস্টুরেন্টটা তো বড় রেস্টুরেন্ট ছিল না, এখানে গ্লাস ধোয়ার কোনো মেশিন ছিল না, গ্লাস ওই বেসিনের মধ্যে নিজেই গ্লাস ধুইতে হয়। তো আমি সাবধানতা বশত আমি একটা পাতলা ওয়াইন গ্লাস ধোয়ার সময় আমি খেয়াল করি নাই, ভালো করে তাকাই নাই। তো স্টিলের যে বেসিনের ভারী লেগে, গ্লাসটা বাড়ি লেগে, তা আমার গ্লাসটা ফেটে আমার আঙ্গুলের মধ্যে, ডান হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে লাগে আর কি। একটা টুকরা লাগার পরে ভালোভাবে কাটে, ভিতর দিকে গর্ত হয়ে যায়। তো ব্লিডিং হচ্ছিল, তাড়াতাড়ি করে আমি কিচেনে যাই। কিচেনে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে কিচেনে যে কাগজটি আছে, উনি তাড়াতাড়ি করে কাটার করে তাদের পার্মানেন্ট কাটলে লাগাই দেয়, ওয়ান টাইম ইউজ করে। ভালো কাছে কাজ করতে পারবো না, আমার তো ডাক্তার মনে করে এলো। তো মালিকই বলে ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে আমাদের তুমি এখান থেকে আমাকে ডিরেকশন বলে যে এইভাবে তুমি যাইবা, যাওয়ার পরে প্রায় 250 থেকে 300 মিটার পরেই তুমি এই হসপিটালটা পাইবা, ওখানে ডাক্তার আছে, তুমি ওখানে দেখো। তো আমি আগেই বলে নেই, জার্মানিতে কয়েকটা এরিয়া নিয়ে, ছোট ছোট কয়েকটা এরিয়া, 2-3 এরিয়া নিয়ে একটা হসপিটাল থাকতে আছি। তো যেহেতু আমি জব করতাম যে সিটিতে হচ্ছে দূরে, গ্রাম্য এরিয়া, ওই এরিয়াটা নাম হচ্ছে ব্যারডেন। এই এরিয়াটাতে উপরে পাহাড় আছে, পাহাড়ের উপর যে রাস্তা আছে, মোটামুটি নদী আছে, খুব সুন্দর একটা জার্মান সিটি আছে, গ্রাম্য এরিয়া। ওই এরিয়াটাতে আমি অ্যাকচুয়ালি
জাস্ট খালি ঘুরতে গেছি 2-1 নদীতে দুটো গুলো আমি চিনি, নদীর পাড়টা ঘুরতে গেছি। আর যেখানে জব করি রেস্টুরেন্টটা ওই এখানে একটা যে রেল স্টেশনের পাশেই আর কি। রেল স্টেশনের পাশে যেহেতু রেস্টুরেন্ট, আমি নামার পরে 2 মিনিট হাঁটলে রেস্টুরেন্ট। আমি এই এরিয়াটা বেশি কিছু চিনি না, ভিতরে কি আছে না আছে কি আছে মানচিত্র চিনি না। তো মালিকের কথা অনুযায়ী আমি যাই। যাওয়ার পরে 2-3 মিনিট হাঁটার পরে আমি চিন্তা করলাম যে আমি কি সিরিয়াস যাইতেছি কিনা, আমি কাউকে জিজ্ঞেস করি। তো একটা বৃদ্ধ মহিলাকে আমি পাই, মহিলাকে আমি বলি আর কি হসপিটালে যাবো, এই হসপিটালটা কোন দিকে? তো বৃদ্ধ মহিলা বলছে তুমি যেদিকে যাচ্ছে এদিকে, আর একটু সামনে যাওয়ার পরে ডানে একটা রাস্তা হয়ে গেছে, তার রাস্তা দিয়ে চলে গেছে। তো হসপিটালটা হচ্ছে কি, হসপিটালের বর্ণনা আমি একটু দিই। হসপিটালটা হচ্ছে একটু বড় হসপিটাল। আমার যেটুকু মনে হলো হসপিটালটা 2টা বিল্ডিং। একটা বিল্ডিং হয়তো পেশেন্ট যারা ভর্তি আছে যারা থাকে বা নর্মাল যারা নার্স আছে তারা মনে একটা বিল্ডিং, এই বিল্ডিং হচ্ছে ভিতরে। আর প্রথম যে বিল্ডিংটা পরে এটা হচ্ছে নর্মাল যে আপনার ডক্টর আছে, অপারেশন, ট্রিটমেন্ট, মেশিন টেশিন যাবতীয় এইটা মিলে আছে বিল্ডিং। বিল্ডিংটা মোটামুটি লম্বায় অনেক বড়, বাট উঁচা না আর কি, লম্বায় অনেক বড়। যাই হোক, আমি প্রথমে যখন আমি যাইতেছিলাম, আমার যদি আমি যাইতেছিলাম আমার কাজের জায়গা থেকে যে রাস্তাটা ধরে আমি যাইতেছিলাম, ওই দিক থেকে হাসপাতালের পিছনের গেটটা প্রথমে আমার সামনে পড়ে। তো যে দেখতে বোঝা যেতেছিল ওটা হসপিটাল। আর আমিও এত কিছু চিনি না, নতুন হসপিটাল, আমি কোনো সময় যাই নাই। পিছনের দিক দিয়ে আমি আগে ঢুকি, আর পিছনের গেট দিয়ে আমি ঢুকি। ঢুকার পরে পিছন থেকে ঢুকার কারণে হয়তো আমি দরজাগুলা তো লক করি, কয়েকটা তো এখানে প্রায় 15-20টা দরজা আমি লক করি। এই দরজাগুলা তো সবগুলাতে লেখা আছে, ডক্টরের নাম লেখা আছে বা লেখা আছে, সবগুলোই বন্ধ পাইছে। দেখে আমি অনেক চেষ্টা করে কোনো কিছু পাইতেছিলাম না। তখন কর্নার একটা লিস্ট আছে, তো আমি 2টা লিস্টে এসে যাই, ভাবি যে লিস্টে ঘুরে গেলে হয়তো কাউকে না কাউকে পাইতে পারি। তো লিস্টে ঢোকার সময় প্রথমে লিস্টের বটম গুলো পাশে লেখা থাকে ডিরেকশন, একতলাতে কি আছে, 2তলাতে কি আছে, যা মানে লেখা ছিল সবসময় লেখা থাকে সবগুলো লিস্টেই। দেখি 4তলা ডক্টরের নাম লেখা আছে। তো আমি তাড়াতাড়ি করে 4তলাতে প্রেস করি, ভাবি 4তলাতে যাওয়ার পরে হয়তো ডায়াবেটিস হবে। তো 4তলাতে যখন আমি যাই, যাওয়ার পরে এই ডক্টরের 4তলাতে যাই, যাওয়ার পরে লিস্টটা যখন খোলার পরে আমি ঢুকার পরে ভিতরে আমি একটা চেম্বার দেখতে পাচ্ছি। গ্লাস দেখবে, গ্লাস দেওয়া, ভিতরে দরজা আছে, গেটের দরজা, গেট এবং লাইট জ্বালানো আছে। যাই হোক, আমি যখন যাওয়ার পরে ভিতরে ঢুকার পরে দেখি একটা বৃদ্ধ লোক ডাক্তারের ড্রেস পরা। দেখি বুঝতে পারি যে উনি ডক্টর, যেহেতু ডক্টর ড্রেস পরা, এবং দেখি মনে পেতে। তারপরে উনি ম্যাগাজিন পড়তেছে, জার্মানি হয়তো নিউজ পেপার বা ম্যাগাজিন টাইপের চেম্বার টেবিলে বসে। আমি যখন জার্মানি এনশুল্ডিগুন বলি, মানে এক্সকিউজ মি বলি আর কি। তারপরে উনি আমার দিকে তাকানোর পরে উনি বাইরে আসার পরে আমাকে জিজ্ঞেস করে আর কি যে তোমার কি হয়েছে। আমি বলছি যে আমার তো ব্লিডিং হইতেছে, আঙ্গুল কেটে গেছে, নিচে কাউকে পাইতেছিলাম না, এই জন্য আমি লিফটে আপনার নাম দেখে সরাসরি উপরে চলে আসি। তো উনি বলে আসলে ইমার্জেন্সিতে ডাক্তার আছে, তোমার তো ইমার্জেন্সিতে যাইতে হবে, আমি তো ব্রেনের ডাক্তার, আমি তো অ্যাকচুয়ালি তোমার এটা দেখতে পারবো না, সরি, তুমি নিচে চলে যাও। নিচে তো কাউকে পাইতেছি। তো উনি বললো আমাকে যে তুমি নিচে যাওয়ার পরে সোজা যাওয়ার পরে ডান দিকে মুড়ে তারপরে আরেকটু সামনে যাইলেই তুমি একটা 11 নম্বর রুম দেখবে। 11 নম্বর রুমে গ্লাসের দরজা নর্মালি লক করা থাকে, পাশে একটা প্রেস বাটন আছে, ওই না তুমি প্রেস করলেই এটা খুলবে। তো আমি যাই হোক, আমি ওনার ডিরেকশন অনুযায়ী যাওয়ার পরে দেখি যে গ্লাসের বাইরে থেকে দেখতেছিলাম যে 2-3 জন পেশেন্ট আছে, 2টা নার্স আছে, পাশাপাশি ডক্টর মনে আছে। তো আমি যখন প্রেস করে ঢুকার সাথে সাথে একটা নার্স আসে, পরে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো আমি ওকে বলে আর কি ইন্স্যুরেন্স কার্ড আছে কিনা। আমরা যারা ইন্স্যুরেন্স আছে এখানে, স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট সবার ইন্স্যুরেন্স থাকে, ইভেন জার্মান প্রত্যেকটা নাগরিকের ইন্স্যুরেন্স থাকে, তাদের কোনো পে করতে হয় না, তারা হেলথ ইন্স্যুরেন্স আছে, তা যে কোনো সময় যে কোনো হসপিটালে ফ্রি দেখাইতে পারে। তো আমার সাথে মানি ব্যাগের ভিতরে কার্ডটা ছিল, কার্ডটা দিয়ে দেওয়ার পরে উনি ফর্মটা ফিল আপ করার পরে আমাকে বলে সাইন করতে। তো আমি যেহেতু আমার আঙ্গুল কাটা ছিল, আমি বাম হাতে কোনো রকমের সাইন করি ফর্মালিটি অনুযায়ী। তারপরে উনি আমাকে ডাক্তারের চেম্বারে বসাই, ডাক্তার সাথে সাথে আইসা বলে আমার তো আরেকটা পেশেন্ট আছে, ওকে দেখেই আমি তোমাকে সাইন করছি, 5 মিনিট লাগবে, তুমি একটু ওয়েট করো। তো যাই হোক, 2-3 মিনিট আমি ওয়েট করি। কিছুক্ষণ পরে ডাক্তার আসে। ডাক্তার আসার পরে তখন প্রায় 8:20-25 বাজে। ডাক্তার আমার ওই যে কিচেন থেকে যে ট্যাপটা লাগাই দিছিল, কিচেনের বাবুর্চি টেপটা খুলে ভালো করে স্যাম্পল দিয়ে ওয়াশ করে তারপরে দেখে ভালো করে ভিতরে গ্লাস ভাঙা আছে কি না, কতটুকু কাটছে দেখার পরে ও সেলাই করে আর কি। সেলাই করার পরে ও পর্যায়ে বেন্টিস করতেছিল। তো আমি কথায় বললাম আর কি যে আমি তো আসলে নতুন, আমি চিনতেছিলাম না হসপিটালটা, আমি তো
কাউকে না পাই আমি উপরে চলে যাই লিফটে, চারতলাতে বৃদ্ধ ডাক্তারের সাথে দেখা হয়, সবকিছু বিস্তারিত বলি আর কি। উনি ব্রেনের ডাক্তার, উনি পাঠাইছে। তো এই কথাটা শোনার পরে নার্স এবং ডাক্তার দুজনই আমার দিকে তাকাই ছিল প্রায় 10 থেকে 15 সেকেন্ড। তখন আমি বলি যে কোনো সমস্যা? তো বলতেছে যে না তুমি কি শিওর তুমি 4তলায় গেছিলা, তুমি এমন একটা লোকের সাথে দেখা হয়েছে? আমি বলতেছে হ্যাঁ আমি তো এইমাত্র আসলাম, আমার তো মনে আছে। তো ডাক্তারে যা বললো কথাটা শোনার পরে আমার শরীরের পশম একদমই দাঁড়াই যায়। ডাক্তারে বলতেছে যে দেখো এই টাইমে আমাদের এই বিল্ডিং এ কয়েকটা স্টাফ আছে আমাদের, আর আমি আর আমার 2টা নার্স আছে, এছাড়া আর কেউ নাই। আর এটাতে 3তলা বেশি, হসপিটালটা হচ্ছে 3তলা, তুমি লিফটে 4 বটন তো পাওয়ার কথা না, 4তলায় তুমি যাওয়ার কথা না। এবং বৃদ্ধ ডাক্তার তুমি পাইবা কই? আমাদের এখানে জার্মানিতে তো 55 থেকে 60 বছর হইলে আমরা অ্যাকচুয়ালি যে ডাক্তারগুলো বৃদ্ধ হয়ে গেলে আমরা তাদের রিটায়ার্ড করে দিই আর কি, নতুন ডাক্তার আসে। তো কথাটা শুনে আমি অনেক ভয় পাই। আমি বলতেছি না আমি তো এইমাত্র দেখে আসলাম একটা ডাক্তার, আমাকে উনি বললো আপনাদের কথা। উনি বলতেছে হয়তো তোমার প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছে আর তুমি হয়তো হ্যালুসিনেশন হয়েছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে ডাক্তার যেহেতু বলছে, আর আমি অ্যাকচুয়ালি ভয় টয় পাই না, কারণ আমি জার্মানিতে অনেকদিন যাবত একা থাকি আমার রুমে। পাশাপাশি আমি রাত্রে জব করে, অনেক সময় শনি রবিবারে যখন ক্লোজ ডেতে যখন জব করি উইকেন্ডে, তখন অনেক সময় দেখা গেছে কি বাস পাই না, 15-20 মিনিট হাইটা জঙ্গলের ভিতর দিয়ে বাসায় আসি। এরকম কোনো কিছু দেখি অনেক ভয়ও পাই নাই। তো আমি ভাবলাম যে যেহেতু উনি বলছে হয়তো আমি ভুলে হয়তো 3তলায় চলে গেছি অথবা অন্য কারোর সাথে হয়তো দেখা হয়েছে। যাই হোক আমি বাইরে হওয়ার সময় ঢুকার সময় পিছন দিয়ে ঢুকি, বাট বাইরে হওয়ার সময় আমি সামনের এন্ট্রেন্স দিয়ে বাইরে হই। বাইরে হওয়ার সময় অবশ্য কাউন্টারে আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। ওই মহিলাকে বাই বলে আমি বাইরে হয়ে আসি। বাইরে হয়ে আসার পরে আমি মনের ভিতরে একটা কিউরিওসিটি জাগে যে আসলে ডাক্তার কি সত্য কথা বললো নাকি আমি ভুল দেখলাম। হ্যাঁ, তারপরে আমি উপরের দিকে তাকাই আর কি। উপরের দিকে তাকানোর পরে একটু দূরে যাই, উপরের দিকে তাকাই, দেখতেছিলাম অনেক বড় একটা বিল্ডিং। বাট এই বিল্ডিংটাতে 3তলা পর্যন্ত আর কি। 3তলার উপরে আসে না যে সিঁড়ি রুম টাইপের রুম থাকে অথবা পানি টাঙ্কি গুলো থাকে, বা 2-1টা রুম, আমি ভাবছি 2-1টা রুম আছে কিনা দেখি, এই যে একদমই লেভেল 3তলা, একদমই অনেক বড় বাট একদমই লেভেল 3তলা। তো আমি দেখে আমি চিন্তা করলাম যে আসলে ডাক্তার সত্য কথাই বলতো। তখন পর্যন্ত আমি ভয় পাই নাই। বাট পরে যখন মেইন গেটের উপরে যখন দেখলাম যে একটা নেম প্লেটের মধ্যে হসপিটালের নামটা লেখা এবং একটা বৃদ্ধ লোকের ছবি দেওয়া আর কি, ছবি দিয়ে ওই লোকের নামটা দেওয়া, এই লোকটাকে নাম দেওয়া এবং লোকটা কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, এই নামটাও দেওয়া আর কি। তো আমি অবাক হই, কারণ হইতেছে কি যে লোকটার সাথে আমি উপরে দেখা করে আসছিলাম, যে বৃদ্ধ ডাক্তারটা, এই ডাক্তারের ছবিটাই আমি সেম হুয়া আমার এখনো মনে আছে। আমি দেখি যে এই ডাক্তারটাই এটা দেখার পর আমি আরো ভয় পাই। এবং নিচে যখন দেখি যে ওনার জন্ম 1812 সালে এবং মৃত্যু 1930 সালে, এরপর আমি আরো বেশি ভয় পাই যে লোকটা 84-85 বছর আগে মারা গেল, এই লোকটা কিভাবে আমার সাথে তার দেখা হইতে পারে এবং সে তার লগে আমি দেখা করলাম কিভাবে, এবং সে আমাকে কিভাবে নির্দেশনা দিল যে এইভাবে যাইতে হবে। আমি তো ভয়ে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে আসতেছিল, কাঁপাকে ভিজে হয়ে গেছে আমার শরীরে। তারপর আমি কোনো রকমে প্রায় 10 মিনিট আমি একদম ডানেও তাকাই নাই বামেও তাকাই নাই, আমি আমার ইয়াতে আসি আর কি, রেস্টুরেন্টে এসে আমার ওই যে ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেটটা দিছে, আমার 10 দিনের বেড রেস্টটা আমি আমার মালিকের কাছে দিয়ে আমি কারোর সাথে শেয়ার করি না। আমি তাড়াতাড়ি এর থেকে চলে আসি বাসায় কোনো রকমে। বাসায় আসার পরে আমি এটা আমার বন্ধুর সাথে শেয়ার করি আর কি। তো শেয়ার করার পরে সে বলে যে তুমি ইচ্ছা করলে কাহিনীটা গ্রুপের জন্য দিতে পারো, ইমেল করতে পারো। তো সেই অনুযায়ী আমি আপনাকে ইমেল করি আর কি। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি এনাম বলছি কানাডিয়ার আলবার্টা প্রভিন্স থেকে। আমি থাকি ক্যালগারি সিটিতে। ভূত এফএম এর অনেক রেগুলার লিসেনার। আজ নিজের না, বাট অ্যাকচুয়ালি আমার শাশুড়ির জিন নিয়ে কিছু ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই। সেদিন আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছু ঘটনা কালেক্টের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করলাম ওনার লাইফে কোনো এরকম জিন এনকাউন্টার কিংবা জিনের কোনো ইনসিডেন্ট আছে নাকি। তিনি আমাকে বললেন আছে কিছু ঘটনা। অ্যাকচুয়ালি এটা এখনকার না, এটা অনেক পুরানো একটা ঘটনা এবং এটা শুরু হয়েছে আরো অনেক আগে, শুরু হয়েছিল ওনার মায়ের সাথে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি আমার শাশুড়িকে বললাম যে আমি কি আপনার এই ঘটনাটা রেকর্ড করতে পারি। আমার শাশুড়ির সাথে সাথে নিষেধ করলেন, বললো না রেকর্ড করা ঠিক হবে না, আমার সমস্যা হতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি নোট করে নিলাম। যাই হোক, আমার নানি শাশুড়ি মানে আমার শাশুড়ির মা অনেক পরহেজগার মানুষ ছিলেন। আমি যদিও ওনাকে দেখিনি, অনেক শুনেছি ওনার কথা। আজ উনি জান্নাতবাসী। আমার শাশুড়ির নাম শিরিন। তো ঘটনাগুলো আমি ঠিক তার ভাষায় বলার চেষ্টা করছি। ঘটনাটি শুরু হয় চাষারা নারায়ণগঞ্জে 1945-এর কোনে এক সামারের লেট নাইটে। মা তখন 6 থেকে 7 বছর বয়স হবে। মা ঘুমাচ্ছিল, হঠাৎ জানলা দিয়ে নক করার আওয়াজ আসলো, আর একজন বলে উঠলো, আর কত ঘুমাবি, সকাল হয়ে গেছে, খেলতে যাবো চল। মা ধর্ম করে জেগে উঠলো, দেখলো রাত তখন 3:30-4টার মতো বাজে, 4:45। এটা তার ফ্রেন্ডের ভয়েস, কিন্তু এখন তো অনেক রাত। জানলা খুলে দেখলো তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে অন্ধকারে। মা বলল,
এখন তো রাত, কিভাবে যাব, এখন খেলার সময়। ফ্রেন্ডটা বলল, তোর ঘুম কাটেনি, চোখটা ডলে দেখ কত সকাল। মা হঠাৎ দেখলো সব হঠাৎ কেমন জানি ফর্সা লাগা শুরু করেছে, লাইক চারিদিকে কেমন জানি একটা আলো আলো হওয়া শুরু করেছে। অথচ তখন কিন্তু অনেক ঘুটঘুটে রাত ছিল। মা বলল, আমি তো বেরোতে পারবো না, দরজা লক করা উপর থেকে, রুমে সব ঘুম, আমার হাত যাবে না পড়া পর্যন্ত। ফ্রেন্ডটা বলল, চুপ করে একটা চেয়ার নিয়ে তার উপর দাঁড়া, তার উপর একটা মোড়া দে, ঠিকই খুলতে পারবি। মা কথা মতো কেমন জানি একটা ঘোরের মধ্যে দরজাটা খুলে ফেললো এবং আস্তে করে বাইরে বেরিয়ে আসলো। কেউ টের পেল না। মা সেই ফ্রেন্ডটা মাকে নিয়ে পার্কে চলে গেল, সেখানে সবসময় খেলে। মা খেলতে থাকলো মনের আনন্দে তার চিরচেনা ফ্রেন্ডের সাথে। অথচ একবারও খেয়াল করলো না তখন মাত্র ভোর 4টা, চারিদিকে তখন অন্ধকার, একটা কেউ নেই পার্কে। ঘন্টাখানেক কেটে গেল খেলতে খেলতে। তারপরে ফজরের সময় হয়ে গেল, আজান দিয়ে উঠলো ফজরের। মায়ের কেমন জানি ঘোর কেটে গেল, দেখলো তার ফ্রেন্ড তো ওখানে নাই। কোথায় তার ফ্রেন্ড? তার ফ্রেন্ডের জায়গায় একটা ছেলে খেলছে তারই বয়সে, ছেলেটার পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট। আজানের আওয়াজ শোনার সাথে সাথে ছেলেটি দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলো, হাতে একটা অরেঞ্জ বা কমলা লেবু বুঝে দিল, বলল, আমার এখন যেতে হবে, আমি পরে আবার আসবো। মা কিছুই বুঝলো না, হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলো। ছেলেটা মিলিয়ে গেল দৌড়ে হাওয়াতে। আর এক নেইবার, এলাকার এক নেইবার মাকে দেখলো একা একা মাঠের মতো দাঁড়িয়ে আছে। সে তাকে বকাঝকা দিয়ে বাসায় দিয়ে আসলো। মা সেই অরেঞ্জটা রেখে দিয়েছিল, ওটা দিয়ে নাকি অনেক রোগ বালায়ের চিকিৎসা হতো। এরপর থেকে মা অনেক নামাজি হয়ে গিয়েছিলেন, অনেক নামাজ পড়তেন। আর সেই ছেলেটা নাকি প্রায়ই আসতো মায়ের সাথে দেখা করতে, অনেক লেট নাইটে। মা বলেছিল উনি একটা জিন ছিলেন, মায়ের সাথেই বড় হয়েছে। মাকে অনেক কিছুতে হেল্প করতেন, অনেক সলিউশন দিতেন। কিন্তু আসতেন প্রতি থার্সডে লেট নাইটে, দেখা করে যেতেন মায়ের সাথে। সেই রাতে মা সারা রাত নামাজ পড়তেন। অ্যান্ড এভরি থার্সডে নাইটে মায়ের রুমে ঢোকা নিষেধ ছিল। এমনকি মা বিয়ের পরও আসতেন মাঝে মধ্যে। অ্যান্ড মায়ের ইন্তেকালের পরে আমার আব্বু যখন শুয়ে থাকতেন, উনি খেয়াল করতেন মা যে জায়নামাজে নামাজ পড়তেন, সেই জায়নামাজে একটা লোক এসে নামাজ পড়ছেন প্রতি থার্সডে নাইটে। এটা এখনো নাকি হয় মাঝে মধ্যে। যাই হোক, আমি তারপর আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম, আপনার সাথে কি হয়েছে? তখন আমার শাশুড়ি বলল, আমার সাথে অনেক কিছুই হয় মাঝে মধ্যে, আমি আসলে ওগুলো এখন ইগনোর করি এবং অভ্যাস মতো হয়ে গেছে। আমি বললাম, লাস্ট কবে হয়েছে? বললো যে লাস্ট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 2014-এ এই কানাডাতেই উইন্টারের এক রাত, অনেক ঠান্ডা, স্নো পড়ছিল বাইরে। আমার শাশুড়ি হঠাৎ ঘুম ভেঙে যায় অনেক রাতে, একটা গরম বাতাসে ঝাপটায়। চোখ খুলেই দেখেন তার বরাবর উপরে সিলিং এর একটু নিচে একটা মিডল এজ লোক ভার্টিক্যালি ভাসমান হয়ে তাকিয়ে আছে তার দিকে। লোকটা বেশ সুঠাম গঠনের, মুখে দাড়ি, সাদা শার্ট আর প্যান্ট পরনে। মা ভয় পেয়ে গেলেন। লোকটা বললেন, ভয় পেও না শিরিন, তোমাকে লাস্ট দেখেছিলাম নারায়ণগঞ্জে সেই 10 বছর আগে, আর আমার এই পুরা 10 বছর লেগেছে তোমাকে খুঁজে পেতে। তুমি আমাকে চিনবা না। তোমার মায়ের সাথে যিনি থাকতেন আমি তারই ছেলে, আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করবো না। কথাটা বলেই মনে হলো যেন উড়ে গিয়ে জানলার দিকে চলে গেল, গায়েব হয়ে গেল। মা দেখলেন জানালা পর্দাটা কেমন যেন জোরে নড়ে উঠলো, জানালা বন্ধ আর ঘরে কোনো বাতাস নেই। এটা বলেই আমার শাশুড়ি ঘটনাটা শেষ করলেন। আমরা জানি জিনের অনেক ভাগ রয়েছে, আমাদের মতোই উনাদেরও ভালো আর খারাপ জাতি রয়েছে। এটা মেবি তাদেরই ভালো সাইডের একটা। জেনারেশন বাই জেনারেশন তারা এই ফ্যামিলিটিকে, মানে আমার শাশুড়ি ফ্যামিলিকে হেল্প করে আসছেন। কেউ হয়তো বুঝতেও পারে না আমার শাশুড়ি আজ পর্যন্ত সব রকম বিপদ থেকে বেরিয়ে এসেছেন। উনি অনেক নামাজ কালাম পড়েন। আমার দেখা অনেক সাকসেসফুল আর স্ট্রং পার্সনের একজন তিনি। এটা কি জিনের কোনো ভূমিকা থাকতে পারে? এটা আপনারাই ডিসাইড করুন। অনেক অনেক থ্যাঙ্কস আমার শাশুড়ির ঘটনাটি শেয়ার করার জন্য। এন্ড রাসেল ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই ঘটনাটা যদি আপনি সিলেক্ট করেন আর শেয়ার করেন। আল্লাহ হাফেজ। Dr. Nahid from Shatira. I am a principal of Dhaka Al Quran Academy. Assalamu alaikum রাসেল ভাই, আমি শ্রোতাদের উদ্দেশ্যে নিজের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমার কাছে আছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট রক্ত হিম করা যে ঘটনা, সেইটা শ্রোতাদের উদ্দেশ্যে নিয়ে আসছি। তো এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। In 1983 when I was a student of class 6, then আমি একদিন রাত্রে, সামনে বার্ষিক পরীক্ষা, আমি পড়াশোনা করছিলাম রাত্রে, ঈশার নামাজ জামাতে পড়ি নাই, তো 12টা বা কোন পর্যন্ত পড়েছি।
এটা হাতে ঘড়ি নাই। ওর পাশে আমার ভাই মসজিদের ইমাম, তার সাথেই থাকি। তো এখন আমি 12টা বা 1টা এরকম বাসে মনে হয়, কিন্তু নামাজ না পড়ে আমি রাত্রে ঘুমাবো না, তাই আমি না পড়া শেষ করে হারিকেন নিয়ে, তখন কারেন্ট ছিল না এলাকায়, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি। তো মসজিদে ঢোকার পরে এর আগে শুনেছি মসজিদটা ভিন্ন জাতি, দ্যাট মিনস জিনেরা এসে নামাজ পড়ে। তো আমার খেয়াল ছিল না যে তখন 12টার পরে আমার মসজিদে হারিকেন নিয়ে ঢোকা ঠিক হচ্ছে না, এটা বুঝি নাই। তাই আমি হারিকেন নিয়ে ঢোকার পরেই আমার পাশ দিয়ে, যে দরজা দিয়ে মসজিদে ঢুকলাম, ওই পাশ দিয়ে যেন খাড়া খাড়া অনেক 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 কিছু চলে যাচ্ছে, মানে খুব আওয়াজ হলো। তখন ওই ভয়ের অবস্থা দেখে আমার রোম শিউরে উঠলো। তা আমি বেশি দূরে গেলাম না, মসজিদের ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই দরজা ঢুকেই প্রথম কাতারে আমি দাঁড়িয়ে গেলাম। আর যেহেতু কিছু একটা অবজার্ভ করেছি, আমার রক্ত হিম হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভয়, একটা সাহস আমার আছে যে আমি কিন্তু হারিকেন নিয়ে আসছি, হারিকেন ওরা আছাড় মেরে মেরে ফেলে দেবে না, আর আলো থাকলে আমি ক্ষতিগ্রস্ত হব না, এই বিশ্বাসটুকুর। কিন্তু আমি অবজার্ভ করছি আমার নামাজ চলতেছে আর ওরা পিছন দিক থেকে আমাকে ইট খোলা মারতেছে। মসজিদ ভরে যাচ্ছে ইট খোলায়, দেখতে পাচ্ছি নামাজের চোখ বেশি দূরে দিচ্ছে না, যতটুকু দেখতে পাচ্ছি তাও ইট খোলা, আদা ইট, বড় ইট সব মারতেছে পিছন দিক থেকে। না, ওরা রেগে গেছে কারণ আমি কেন আলো নিয়ে ঢুকলাম, এই জন্য আমার উপর রেগে গেছে। তাই ওরা মসজিদকে একেবারে এমন ঝঞ্ঝাট করে দিয়েছে, কিন্তু এতটা ইট মারতেছে, কিন্তু আমার গায়ে কিন্তু একটাও লাগতেছে না, আমাকে ভয় দেখাচ্ছে। রাসেল ভাই, সত্যি কথা বলতে কি, আপনি যদি এই স্পটে থাকতেন, এই স্পটে, তো অন্য কেউ হলে হাটফুট করে পড়ে যেত ওখানে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আই হ্যাভ এ ডিপ ফেথ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আমাকে সেভ করবেন, যে আমার সাথে আলো আছে, আলো যতক্ষণ আছে ততক্ষণ আমাকে ওরা ক্ষতি করতে পারবে না। এর মতো অবস্থায় আমার নামাজ চলতেছে, 17 রাকাত নামাজ পড়বো, কিন্তু একটু চোখ উঁচু করতে পারি নাই। ওরা আর পিছনে দাঁড়িয়ে গলা খাগা দিচ্ছে, অনেক কিছু করতেছে। আমি প্রথম ভাবছিলাম কোনো বন্ধু বা শত্রু কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে কিনা, পরে বুঝলাম না, অন্য কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে না, ওই জিন জাতি তারা আমাকে ডিস্টার্ব করতেছে। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পিছনে ফিরছি, কিন্তু দূরে চাইতে পারলাম না, আমার মনে হচ্ছে ওরা আমার সামনে দাঁড়াই আছে ঘিরে, ওদের সামনে দিয়ে আমি বাইর হচ্ছি, এটা অবজার্ভ করছি, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস নেই। আমার শরীর একেবারে ঘেমে তিরগাম হয়ে গেল, আমার রক্ত ঠান্ডা হয়ে গেল, আমি যেন পড়ে যাইবা। আল্লাহর নামও করছি, নামাজের মধ্যে আল্লাহর নাম করা যায়নি, যা যা পড়ার সেগুলো পড়ছি, তো আয়াতাল করছি, সব পড়ে বাইর হচ্ছি। তখন আমি ভাবছি মনে আমার থাপ্পড় মারবে, যাই হোক হারিকেনটা আমার চোখের সামনে রাখছি যাতে আমাকে থাপ্পড়টা না মারতে পারে। এই অবস্থায় হারিকেন সামনে নিয়ে বাইর হচ্ছে, চোখ পুরো নিচের দিকে, ওদের সামনে কারা দাঁড়াইছে দেখার সাহস আমার ছিল না। ওইভাবে এসে পাশে, মসজিদের পাশে ইমামের রুম, ওই রুমে আমার ভাই আর আমি থাকি। তো এসে দেখি ভাইয়ের খাট, চৌকি যেখানে ভাই থাকে, ওই ইমাম মসজিদের, ওনার খাটটা একবার ছাদের সাথে মিলানো, উঠাই দিছে ওরা রাগে। তখন আমার উনি ঘুম ভেঙে গেল, নাড়াচাড়া হয়েছে, তখন সেই দেখে আমি হারিকেন নিয়ে আসতে, আমার জিজ্ঞাসা করতে কোথায় গেছিলেন, আমি নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তা উনি ঘড়ি দেখে দেখলেন 12:30 বাজে, দ্যাট মিনস আমার 20-25 মিনিট লাগছে নামাজ পড়তে। তখন আসলে সেটা 12টার পরে হয়ে গেছে, কারণ ওরা 12টার পরে মসজিদে ঢুকছে, ওই জিনগুলা, ওরা নামাজ পড়তে আসছে, ওদের ডিস্টার্ব হয়েছে, হারিকেন নিয়ে ঢুকছি, এবং ওরা বাইর হতে পারেনি, একটা দরজা খোলা, তো ওই দরজা দিয়ে সব বাইর হয়েছে, আর আমার উপরে খেপছে, ভাইয়ের উপরে খেপছে, এসে ভাইরে উঁচু করতে উঠছে, আছাড় মারবে। তখন ভাই ওই খাটের চৌকিতে বসেই শো অবস্থায় হাত জোড় করে, দেখতে পাচ্ছে না পিছনে দরজা দিয়ে বিরাট বিরাট জোরে আঘাত করছে, ভেঙে ফেলবে একবার। ওই ইমামের রুমের যে দরজাটা, পিছনের দরজাতে এসে বড় কাঠ গাছ ধরে এরকম গোতা মারতেছে, দরজা ভেঙে যায়। আজ এক ভাইয়ের উপরে তুলছে, ভাই বলতেছে, হাত জোড় করে বলতেছে, তোমরা আমার ছোট ভাইকে মাফ করে দাও, ও বুঝতে পারি নাই, করো জোরে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। এটা বলে ভাইয়ের চৌকিটা আস্তে আস্তে নামাই দিল তারা। তো এর রাসেল ভাই, যখন রাত্রে এসে শুইলাম, শোয়ার পরে সকালে উঠে গোসল করে স্কুলে যাচ্ছি, পথের আমার পিছে যত ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, সবাই দেখতেছে পিছনে, আমার পিছনে 1 কাবলা চুল কাটা, ওরা আমাকে পিছন দিক থেকে এই ক্ষতিটা করেছে, গোল করে 1 কাবলা চুল। আমি তো কোথাও নাপিতের কাছে যাইনি, কেউ দুষ্টুমি করেনি, তাহলে আমার পিছন থেকে চুলটা কাটলো কে?
এই চুলটা কেটে নিয়ে গেছে তারা ওই রাত্রে। তাতে আমার জীবনের অনেক ক্ষতি হয়েছে। তবে সত্যি বলতে কথা বলতে কি রাসেল ভাই, এরকম এই ছোট বয়সে এত বড় রোমাঞ্চক ঘটনাকে ফেস করা খুব টাফ। এরপরও আমার জীবনে আরো রক্তহীন করা আরো ঘটনা আছে, সেটা পরবর্তীতে সুযোগ হলে শ্রোতাদের উদ্দেশ্যে আসবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকেন, শ্রোতারাও ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।